ডিফারেন্ট ইনার্ট ম্যাটার হিসেবে এগুলা ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এইটা কি, এই ফর্মটা কি, এগুলা মিক্সিং করে যে ফর্মটাই তোমার কাছে আসলে ফার্মার্স কাছে বিক্রি করা হয়, বাজারে পাওয়া যায়, ইন এ নাটশেল we call them the process is called formulation. এটাই জাস্ট সিম্পল কনসেপ্টটা। তাহলে ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? না থাকে একটু দিলে আবার ক্লিয়ার করবো, বলবা, আবার ব্যাখ্যা করবো। এই যে এখন আসলে এই যে যদিও অবজেক্টিভ, মানে আমরা ফর্মুলেশনের অবজেক্টিভটা যদি বলি কি, অলরেডি বলেছি একটা হলো যে পেস্টিসাইডের ক্ষেত্রে ইজি হ্যান্ডেলিং, এফিসিয়েন্সি দেওয়া, লেস হ্যাজার্ডাস করা, আছে। আছে আমরা ইন জেনারেল সেই লিকুইডের উল্টাটাই হলো ড্রাই, শুকনো। তাহলে যেটা যেভাবে আমরা পদার্থের তিনটে অবস্থা থাকে, আসলে আমরা যদি ইন জেনারেল বলি, ফিজিক্সে যেটা পড়ছি, এখানেও পেস্টিসাইডের ফর্মুলেশন সেইভাবে ফিজিক্স, সলিড বা ড্রাই ফর্মুলেশন, আর একটা হলো গ্যাসিয়াস, সেটাকে আমরা বলতেছি ফিউম আকারে বা ফিউমিগেন্টস বলা হচ্ছে। সেটা আমরা এখানে কিছু উদাহরণ বলেছি যে যে ফর্মে থাকে, যেমন লিকুইড ফর্মুলেশনে কি, ইমালসিফায়েবল কনসেন্ট্রেট ইসি, তারপর হলো সলিউশন, এই সলিউশনের মধ্যে অনেকগুলো থাকে, এখানে কেউ কেউ সলিউবল এসএল বলে, হ্যাঁ, সলিউবল লিকুইড, হ্যাঁ, তারপরে এটাকে বলে লিকুইড ফ্লোয়েবল অ্যারোসল, হ্যাঁ এটা। তারপরে ড্রাই ফর্মুলেশনটা কি, এটা হলো ডাস্ট, তারপরে যেটাকে আমরা বলতেছি গ্রানুল, যেটাকে বলে একটু আগে যেটা কার্বোফিউরান দেখলাম আমরা যে উদাহরণটা, কার্বোফিউরান ফানা 5G, সো দিস ইজ এই সেই গ্রানুল। এখানে তার মানে হলো এখানে ইনসেক্টিসাইড গুলাকা এই ছোট ছোট দানা, যেটা ইউরিয়া সার তোমরা আমরা দেখেছি কিনা, ইউরিয়া সার বা পুতির এরকম দানার আকারে বড় বড় থাকে আগে, এখানে এটা যেমন লিকুইড, এটা দানার আকারে। তারপর এটা বেইট, ওয়েটেবল পাউডার, দুইটাই এই দুইটা খুব কাছাকাছি জিনিস, একই জিনিস পাউডার ফর্মে একেবারে, যেটা যেরকম থাকে, এটা পানির সাথে দিলে রেডিলি মিক্স হয়ে যায়। তারপরে মাইক্রো ক্যাপসুলেটেড, আর এই যে জিনিসগুলো আছে এইগুলাই আর কি। তো আমরা যদি ওয়ান বাই ওয়ান জাস্ট একটু ছবিগুলো দেখি, তাইলে আমরা এটা খুব বেশি জরুরি না স্যার। এই যে স্যার একটু আগের ছবিটা দিবেন স্যার, ওই যে কার্বোফিউরানের। স্যার এখানে ওই যে 5G এর ওখানে লেখা আছে স্যার, প্রতি কেজিতে 50 গ্রাম কার্বোফিউরানের সক্রিয় উপাদান বিদ্যমান। স্যার এটা কি 50 হবে না 5 হবে না? এটা কেজি, তো এটা তো কেজির কথা বলছে। ও আচ্ছা স্যার, জি স্যার। কেজি, এটা যদি বলতো তাহলে প্রতি 100 গ্রামে, আমি তো সবসময় বলি 100 হলে তাহলে কেজি যেহেতু 1000, তখন তো ওই যে ওটাও 50 গ্রাম হবে, ওইভাবে বাড়বে আর কি। ঠিক আছে স্যার, কার্বোফিউরান কি স্যার সয়েল পেস্টিসাইড? সয়েল পেস্টিসাইড বলে আসলে কিছু নাই, যেহেতু এটা 5 গ্রাম, এইটা গ্রানুল তো পানিতে মিশিয়ে করা যায়, সয়েলে সরাসরি অ্যাপ্লিকেশন করা যায়। এটা হলো সিস্টেমিক ইনসেক্টিসাইড, সোজা কথা, সাধারণত সয়েলে মিশিয়েই অ্যাপ্লিকেশন করা হয় আর কি। ঠিক আছে, এখানে যেমন ধরো বলাই দেওয়া আছে যে মাটি ভেজা বা পানি থাকা অবস্থায় সমভাবে মাটিতে ছিটিয়ে দিতে হবে আর কি। এটা সাধারণত ছিটিয়ে দেয় মাটিতে, কেউ কেউ যেহেতু এটা গ্রানুলার ফর্মে থাকে, এই যে তুমি হাত দিয়ে ধরে ধরে গাছের মানে গোড়ার আশেপাশে যেটা আছে সেখানেও তুমি মানে ঢুকিয়ে দিতে পারো আর কি। তবে যেহেতু এটা খুব ছোট ছোট দানার মতো, ফার্মাররা অত সময় দেওয়া যায় না, যার কারণে তারা করে কি এটা স্প্রে ওই যে ছিটিয়ে দেয় আর কি। পরেরটা যেটা বলছিলাম, আমরা মেজর কয়েকটা যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লিকুইড ফর্মুলেশনের ভিতরে, ইমালসিফায়েবল কনসেন্ট্রেট। ইমালসিফায়েবল, দেখো আমরা যদি এই যে গ্লাসটা একটা ছবি দেখছি, এদিকে তোমরা কি দেখতে পাচ্ছ, এক পাশে লেখা আছে প্রোডাক্ট আর এক পাশে লেখা আছে কি, কি লেখা আছে? ডাইলিউটেড। এবং কালারটা দেখো, কালারটা হলো এই প্রোডাক্টটা তুমি যখন বাজার থেকে কিনে আনবা বা ফার্মাররা কিনবা, তাদের বোতলে এই যে ডান পাশে একটা উদাহরণ দিয়েছি আমি, কারফু নামে একটা প্রোডাক্ট, এখানে লেখা আছে 10EC। এটা বোতলের কালারটা এখানে যেহেতু সবুজ, এটা আসলে কালারটা সবুজ আর কি, এটা কেমিক্যালি ডিফারেন্ট কালার হবে। আমি অন্য একটা এক্সাম্পল নিয়েছি, সেখানে অনেকটা অরেঞ্জ কালারের মতো থাকে, ব্রাউনিশ আর কি। কিন্তু যেটা যে ফর্মেই থাকুক না কেন, দিস ইজ দ্য ফর্মুলেশন প্রোডাক্ট। এইটাকেও আবার ডাইলুশন করবো, এটা কিন্তু ফর্মুলেশন করা হচ্ছে না, আমরা সাধারণত পানিতে মিশিয়ে করা হয়ে থাকে। এবং পানিতে মিশিয়ে যখন এই পানিটাকে আমি সলভেন্ট হিসেবে ইউজ করে এটাকে ইউজ করতেছি প্রয়োজনীয় মাত্রায়, এটা কিন্তু তখন এই যে এরকমের সাদা হয়ে যাচ্ছে আর কি।
ইমালসিফাইং এজেন্ট হিসেবে থাকে, এবং যার কারণে এটাকে সলভেন্ট ইজ নট সলিউবল ইন ওয়াটার, যার কারণে তোমাকে যেটা করা হয় ডাইলিউশন করতে গেলে তখন এটাকে ক্রমান্বয়ে একটু পানির সাথে ক্রমান্বয়ে তোমাকে মিক্স করতে হয় ভালোই, যে অ্যাপ্লিকেশন করার আগে, যার কারণে বলাই আছে যে দিস প্রোডাক্ট ইজ মিক্সড উইথ ওয়াটার প্রায়র টু অ্যাপ্লিকেশন, ইট মেক্স স্টেবল ইমালশন, আর কি একটা ইমালশনের মতো তৈরি করে, ফেনা জাতীয় প্রোডাক্টটা তৈরি করে, এবং সেটা হলো এই প্রোডাক্টের হাতে ই করে। এটা হলো এই ফর্মে। তারপরে যে দেখো এখানে আমরা যেটা আছে আরেকটা যেটা বলা হচ্ছে, আমরা যদি ড্রাই ফর্মুলেশনে যাই, ড্রাই ফর্মুলেশনে অনেকগুলো জিনিস আছে, ওই যে ওয়েটেবলস, ওয়াটার সলিউবল, কনসেন্ট্রেট, এটাও একটা লিকুইড ফর্মুলেশন, কিন্তু আমরা যেটা দেখবো দুইটা ফর্মুলেশনের ভিতরে ওয়েটেবল পাউডার ডব্লিউপি আর একটা হলো সলিউবল পাউডার এসপি। আমরা যদি গ্লাসে দেখি আমরা প্যাকেটের ভিতরে এরকম পাউডার ফর্মে পাবো, যখন এটা পানির সাথে বা অন্য সলভেন্টের সাথে মিক্স করব, এটা কিন্তু যেহেতু এর বলাই আছে যে পাউডার, চিনি যেরকম বা লবণ যেরকম পানির সাথে মিশাই দিলে সে আলটিমেটলি সলিউশন হয়ে যায়, একটা সলিউশন দ্রবণ হয়ে যায়, অনেক সময় দেখা যায় না, তো এটাও সেই প্রোডাক্টটাই বলাই আছে যে ইট ইজ ট্রু সলিউশন তৈরি করবে না, কিন্তু সাধারণত এটা পানির সাথে বা ওই সলিউশন সাথে রেডিলি মিক্স আপ হয়ে যায়। ওয়েটেবল পাউডারটা মোটামুটি 100% মিশবে না, কিন্তু যখন সলিউবল যে পাউডারটা প্রোডাক্ট আছে এটা রেডিলি ডিজলভ হয়ে যায় এবং একটা ট্রু সলিউশন সাধারণত তৈরি করে। এইটার ভিতরে, এই দুইটার ভিতরে মূলত এইটা একটু পার্থক্য। ওয়েটেবল পাউডারটা একেবারে 100% কমপ্লিটলি মিশবে না, এই দেখো নিচে আমাদের ছবিটার ক্ষেত্রে দেখো ডান দিকে নিচে একটু মানে মিক্সিং করে কিছুক্ষণ রেখে দিলে 100% কিছু জমে গেছে, এইগুলো হলো ইনার্ট ম্যাটার, যার কারণে এটা তো আর পানির সাথে মিশবে না। যদি তুমি বালু ইউজ করো, স্যান্ড হিসাবে, ক্লে ম্যাটেরিয়াল বিষয় ওগুলো 100% মিশবে না, বাট অন্য যেগুলো আছে সেগুলো কমপ্লিটলি মিশে যাবে। একটা উদাহরণ দিয়েছি আমরা এখানে, তোমার মিপসিন, তোমার এখানে দেখো লেখা আছে 70 WPR, জাস্ট এই যে এই নামে বাংলাদেশে পাওয়া যায় আর কি। তারপরে এটা আমরা ফানার কথা বলেছি, এই যে গ্রানুলার ফর্মে, গ্রানুল ছোট ছোট দানার ফর্মে, আর এটা হলো ডাস্ট ফর্মে আরেকটা। ডাস্ট আমরা আসলে দেখাই নাই ছবি, কিন্তু তোমার নিজেরা যেটা দেখবে জাস্ট সিম্পল বালুর ফর্মে, এটা মিক্স পাউডার ফর্মের মতোই থাকে। এটা সাধারণত এই বলাই দিছে, দেখো যে এটাতে ইনগ্রিডিয়েন্ট থাকে এবং ভেরি উইক ইনার্ট ম্যাটার, বিশেষ করে এই যে টাল্ক পাউডার, চক, তারপরে ভলকানিক অ্যাশ, এগুলো সাধারণত এর সাথে ইউজ করা হয়ে থাকে আর কি। এছাড়া এই যে আরো কিছু আছে, অ্যারোসল ফর্মে আমরা বাসায় কম বেশি ব্যবহার করি, দেখো হাই প্রেসার ভলিউম ব্যবহার করা হয় একটা মানে কন্টেনারের ভিতরে, তারপরে ওখান থেকে ছোট নজলে চাপ দিলে বের হয়ে আসে, সেটা হলো অ্যারোসল ফর্মে। পিলেট প্লাস এই যে বেইট ফর্ম আমরা যেটা জাস্ট যেভাবে বানিয়ে, এখানে সাধারণত অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা খাবারের সাথে ব্যবহার করা হয়, সাধারণত ওই যে বড় পেস্ট আকারে এগুলো ব্যবহার করা হয়ে থাকে আর কি। এগুলো তোমার জাস্ট ইজি ফর্মুলেশন, আমরা এইদিকে আর না যাই। সো আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম, একটু যদি রিমাইন্ডার দেই, জাস্ট এই যে 3 ধরনের ফর্মুলেশন বাজারে পাওয়া যায় বা বেশি, একটা হলো লিকুইড, তারপর তার অল্টারনেট হলো সলিড, আর একটা গ্যাসিয়াস, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইমাল ইসি, সলিউবল, তারপরে ড্রাই ফর্মুলেশন ডাস্ট, গ্রানুলার, ডব্লিউপি, সলিউবল ডি, আরো কয়েকটা নাম বললাম, বেইট, পিলেট, এইগুলা। তো দিস আর দ্য মেজর, জাস্ট নামগুলো একটু দেখলেই হবে, এবং এটার ক্ষেত্রে এই, এবং আমরা বারবার ব্যাখ্যা দিলাম যে এই জিনিসটা যে আসলে একটা ছবি দেখে বা যখন ফর্মুলেশন থাকে এই জিনিসটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে, 5G বললে কি বোঝায়, এবং যখনই তোমার ইনসেক্টিসাইডের নাম লিখবা, যখন রিকমেন্ডেশন করবা কোনো ফার্মারের জন্য বা তোমার যে কোনো একটা ইনসেক্টের এগেনস্টে, তখন কিন্তু সাধারণত মানে আমরা সবসময় বলি যে আপনি যদি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের ফর্মে লিখতে পারেন ভালো, কিন্তু অ্যাটলিস্ট না হলে পুরো প্রোডাক্টটার নাম পুরোটা লিখতে হবে, এই যে শুধু ফানা লিখে দিলে হবে না, ফানা 5G এত %, ঠিক আছে? এইভাবে একটু ক্লিয়ার তো সবাই? স্যার গ্যাসিয়াসটা অ্যাপ্লাই করে কিভাবে স্যার, ফিল্ডে অ্যাপ্লাই করে কিভাবে? গ্যাসিয়াস ফর্মে যেটা থাকে স্যার ফর্মুলেশন, ওটা অ্যাপ্লাই করে কিভাবে? গ্যাসিয়াস ফর্মে তোমার হলো বাসায় তুমি যদি চিন্তা করো, সেটাও তো গ্যাসিয়াস ফর্মেই থাকে, অথবা হাই প্রেসার ফর্মে সাধারণত লিকুইড, হাই প্রেসার যখন সাধারণত কোনো একটা কন্টেনারে দিয়ে প্রবেশ করানো হয়, সেটা কিন্তু লিকুইড থাকে ভিতরে, ঠিক আছে, লিকুইড হয়ে যায়, এটা হলো একটা ফর্মে। তো যখনই তুমি একটা ছিদ্র ওই কন্টেনারের ওপেনিং দিয়ে প্রেসার দিয়ে বের করতে চাও, যেহেতু অল্প জায়গার ভিতরে হাই প্রেসারে আছে, সে তখন লিকুইড গ্যাসিয়াস ফর্মে বের হয়ে আসে, এটা একটা ফর্ম। আরেকটা ফর্ম হলো সাধারণত যেমন ফিউমিগেন্টের ক্ষেত্রে এগুলো ট্যাবলেট ফর্মে, সলিড ফর্মে পাওয়া যায়, কিন্তু যখন তুমি এটাকে ওপেন করে এই ন্যাচারে বায়ুর স্পর্শে আসে, এই কিন্তু ক্রমান্বয়ে
ওখান থেকে গ্যাসটা সে আসলে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বর্ণ যেগুলো সেগুলো বের হয়ে আসে বাতাসের সাথে মিশে যায়। যার কারণে এই যে ফিউমিগেন্টের যে ট্যাবলেট গুলা সেগুলো সাধারণত যেটা করা হয় এই যে গর্তের ভিতরে, যেমন ইঁদুর যদি চিন্তা করো বা আমাদের ঘরবাড়িতে স্টোরেজের যে ইনসেক্ট গুলো আছে সাধারণত আটকানো স্থানে, কনফাইন্ড প্লেসে, মানে তোমাকে গুমট বাঁধা একেবারে চারিদিকে আটকানো সেই সমস্ত জায়গায় ইনসেক্টিসাইডটা দিয়ে পুরো দরজাটাকে লক করে দেওয়া হয় বা রুমটাকে লক করে দেওয়া হয়। যার কারণে ওই যে ওইটা যখন বাতাসে আসে ভিতরে বিষয় পুরো রুমটাকেই সে একদম গ্যাসের সাথে বাতাসের সাথে মিশে যায়। এবং ইনসেক্টিসাইডের ক্ষেত্রে ইনসেক্ট গুলো সাধারণত যেহেতু রেসপিরেশনের মাধ্যমে ওরা অ্যাবজর্ব করে আলটিমেটলি মারা যায় আর কি। এটা সাধারণত ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এইভাবে, অথবা সিম্পল সরাসরি গ্যাসিয়াস ফর্মে পাওয়া যায়, কিন্তু সেটার ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেশন টেকনোলজিটা ভেরি জটিল এবং কমপ্লেক্স, কারণ এটা মুভ করাটা খুব কষ্টকর। ওইটাকে সাধারণত গ্যাসিয়াস ফর্মেই এই ট্যাবলেট ফর্মে নিয়ে ব্যবহার করা হয়ে থাকে। স্যার এটা দিয়ে কি ফিউমিগেশন করা হয়? হ্যাঁ, এইটা কি ফিউমিগেশন করা হচ্ছে, আর নাথিং বাট ফিউমিগেশন। তুমি তোমার চালের বস্তার ভিতরে একটা ট্যাবলেট, ওই যে ফিউমিগেশনের ফিউমিগেন্ট ট্যাবলেটটা তুমি দিয়ে দাও, যেটা অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট বলে বা যেটা আছে, এই ট্যাবলেটটাই কিন্তু স্লো রিলিজিং তোমাকে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা রিলিজ করতেছে বাতাসে। সো দিস ইজ ইউর ফিউম আকারে বের হচ্ছে। অথবা তুমি যদি সিম্পল ভাবে চিন্তা করো যে তুমি খড়ের গাদা জ্বালিয়ে বা আগুন জ্বালিয়ে যেভাবে হোক স্মোক তৈরি করা, এই স্মোকটাই কিন্তু গ্যাসিয়াস ফর্ম হিসেবে কাজ করে। স্মোকটা যেভাবে এরকম ছড়িয়ে পড়ে, তো ট্যাবলেট থেকেও সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ডটা ক্রমান্বয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। সো দিস ইজ নোন অ্যাজ ফিউমিগেশন। আর এই ফিউমিগেশন করার জন্য যে কেমিক্যালস গুলো বা যে প্রোডাক্ট গুলো ব্যবহার করা হয় সেটাই হলো ফিউমিগেন্টস। ওকে, জি স্যার। আচ্ছা এখন দেখো সবার স্ক্রিনে এই যে, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। একটু জোরে বলতে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে পাউডার ইনসেক্টিসাইডে যে আপনি বললেন বালু বা এই ধরনের ইনার্ট ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়, এটা কি ভেজাল নাকি এগুলোর কোনো পারপাস আছে? ওই যে পারপাস ওইগুলাই উপরে বলে দিলাম, তোমার ইজি হ্যান্ডেলিং করা, এগুলো কোনো ভেজাল না। দিস ইজ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটাই হলো আসল জিনিস। ভেজাল যদি থাকে ওই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের মধ্যেই ভেজাল দেয় অনেক সময়, তারা করে ওগুলো কাজ করেন না, বাট অনেকে মানে এটা অনেকে পরিমাণটা কমায় দেয়। কিন্তু এগুলো হলো ইজি হ্যান্ডেলিং করার জন্য বা স্টেবল এই যে তোমার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি করার জন্য। এবং এগুলোর কোনো কেমিক্যাল ইনসেক্টিসাইড মানে কেমিক্যাল প্রপার্টি বা টক্সিসিটি এগুলোর নাই। হ্যাঁ, চক পাউডার দেওয়া হয় এর সাথে, জাস্ট তোমার ইজি, কারণ তোমার তো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট মনে করো ওই যে দেখো ফানার উদাহরণটা দিলাম, মাত্র লাগতেছে 5 গ্রাম। তুমি 5 গ্রাম দিয়া ওই যে ওই 1 একর বা 5 একর তুমি কিভাবে অ্যাপ্লাই করবো আর কি। তখন যেটা জাস্ট করা হয় ওর সাথে ওই যে আরো বালু টালু যেগুলো আছে, স্টিকার সাবস্টেন্স, এগুলো মিক্স করে ইজি হ্যান্ডেলিং, ইজি ট্রান্সপোর্ট, এগুলোর ক্ষেত্রে এগুলোতে টক্সিসিটির সাথে কোনো সম্পর্ক করে না। এবং ওই কার্বোফিউরান এই যে ক্লে বা স্যান্ড বলো, এগুলোর সাথেও আবার কোনো রিয়াকশন করে না। নাথিং বাট জাস্ট ভলিউমটাকে বাড়ানোর জন্য, সো দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই, ইউ ক্যান ট্রান্সপোর্ট, ইউ ক্যান স্টোর ইট ইন এ এফিশিয়েন্ট ওয়ে আর কি, কস্টটাও যাতে রিডাকশন হয়ে আসে। এটা ভেজাল না। ভেজালটা হলো সাধারণত যে সারের ক্ষেত্রে বলো বা ইনসেক্টিসাইডের ক্ষেত্রে, সেটা সাধারণত ফার্মাররা যেটা অনেকেই ভেজাল করে, সেটা হলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটাকেই ভেজাল করে ফেলে, সো দ্যাট এটা অ্যাপ্লিকেশন করলে আর মারা যায় না, বা পরিমাণটা যেখানে 5% থাকার কথা সেখানে 2% দিয়ে রাখলো, তখন তো ধরো আরো কমে গেল আর কি সেটার ক্ষেত্রে। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো ওই যে সবার সামনে যে স্ক্রিনে দেখা যাচ্ছে, আসলে আমরা যে এখন মনে করো আমরা সাধারণত যখন এই যে রিকমেন্ডেশন যখন বলা হয় একটা ইনসেক্টিসাইডের ক্ষেত্রে, সবসময় কিন্তু সাধারণত হয় হিসাবটা করা হয় একটা ইউনিট এরিয়াতে, যে পার হেক্টরে কত, পার একরে কত, কারণ দিস ইজ আর স্ট্যান্ডার্ড ইউনিট জমির ক্ষেত্রে হিসাব করলে। কিন্তু মনে রাখতে হবে যে ফিল্ড লেভেলে তো একজন ফার্মারের জমি এতটুকু থাকে না, সবসময় যেগুলো নির্দিষ্ট 5 একর, 1 একর, 2 একর বা 2 হেক্টর থাকে না, বা শতাংশ থাকে না, মানে নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে না। তো জায়গার পরিমাণ কম বেশি হয়। তো সেই কারণে এই অ্যাডজাস্টমেন্টটা করার জন্য আসলে আবার ধরো এক একটা ইনসেক্টিসাইডের ক্ষেত্রে, ইনসেক্টের ক্ষেত্রে এক একটা ভলিউম কম বেশি লাগতে পারে। সো দিস আর অ্যাডজাস্ট করার জন্য আমাদের আসলে ফার্মারের ফিল্ড লেভেলে ইনসেক্টের ক্ষেত্রে, জমির ক্ষেত্রে অ্যাডপ্ট করার জন্য কোনটা কতটুকু লাগবে সেইটার বের করাটাই হলো আমাদের আজকের মূল উদ্দেশ্য। আমরা ওইটাই ক্যালকুলেশন করব, হিসাব করব। কিন্তু সেইটার ক্ষেত্রে এই যে কতগুলো তোমার কনভার্সন লাগবে
আর এই যে কতগুলো ফর্মুলা আছে তোমরা একটু এগুলো লিখে নিতে পারো। নর্মালি এই যে আমি এটা অনেক স্যাররাই এরকম বা তোমরা এই ফর্মুলা করে অভ্যস্ত হতে পারো, বাট আমি সবসময় খুব সিম্পল ঐকিক নিয়মে করি অভ্যস্ত করি, যাতে প্রত্যেকটা লাইন করে নিজে নিজে ক্যালকুলেশন করতে পারো। সেটা তো আমরা যেহেতু এটা দুইটা সিস্টেমই আছে, আমরা দুইটা সিস্টেমেরই একটু মিক্স আপ দেখাবো, যাতে তোমরা প্রয়োজনে দুইটাই ইউজ করতে পারো। তোমাদের এখন একটু ফর্মুলা গুলো একটু লিখে নাও, তাদের বুঝতে সুবিধা হবে, এবং নিচে ক্যালকুলেশন গুলা এই যে হেক্টর গুলো তোমরা সবাই জানো। তারপরেও আমরা যেটা ভেজাল লাগে এই যে গ্যালনের ক্ষেত্রে বোধহয়, আর পাউন্ডের হিসাবের ক্ষেত্রে 1 গ্যালন সমান সমান ইউএস এর ক্ষেত্রে সাধারণত 8.34 পাউন্ড হিসেবে ব্যবহার করা হয়, অথবা 3.48 লিটার, কেউ কেউ বলে 4 লিটার। যদি এটা ইউএস না হয় ইউকে আসে, তখন এটাকে বলা হয় 10 পাউন্ডস বা অ্যারাউন্ড 4 লিটারের মতো আর কি। এটা একটু কনফিউশন হয়। আর এই যে দেখো আমরা যেটা আছে ব্রিটিশ বা এম্পেরিক্যাল গ্যালন, আমরা যেটা ইউজ করি সেটা এইভাবে আর কি। 1 একরের ক্ষেত্রে এই যে 100 ডেসিমেল, 1 হেক্টরে 10,000 স্কোয়ার মিটার, যেটা তোমরা সবাই জানো কম বেশি একটু না। আর আমরা এই যে কেমিস্ট্রিতে যেটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, এই সূত্রটাই এখানে অনেক সময় লাগবে। V1S1 = V2S2। আমরা হায়ার কনসেন্ট্রেশন থেকে যখন লোয়ার কনসেন্ট্রেশন, যেহেতু আমরা বাজার থেকে ফর্মুলেশন কিনে এনে আবার ফার্মার্সের কাছে বিক্রি করবো, সেখানে আবার ডাইলিউশন করা লাগে। এই সূত্রটাই বেশি লাগে বা কম বেশি লাগে, আমরা সেই কারণে এটা এখানে ইউজ করেছি। সবাই কি এটা কপি করতে পারছো? ঠিক আছে। যদি হয় তাহলে আমরা সাধারণত সরাসরি অঙ্কে যাই। একটু দেখো, এই যে এই অঙ্কটাই একটু দেখো সবাই করতে পারো কিনা, একজন একটু পড়ো তো। হ্যালো Sir, find out the concentration of formulation when 2G of ফর্মুলেশন না, 90%. ফরমিথিয়ন, এটা একটা ইনসেক্টিসাইডের নাম। Oh, sorry, sir. Formithion. When 2G of 90% of formithion is dissolved in 2000 cc of a solvent. হ্যাঁ, সো ইনিশিয়ালি পারবা কিনা দেখো, এখানে একটু কনফিউশন থাকতে পারে। 2000 সিসি মানে যে সিসি বললে এখানে আসলে ওই যে 2000 ml কে, সিসি আর ml একই জিনিস, কিউবিক মিটারে আছে সেটা। তো সেটার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি, আমরা এখানে সূত্রটা যদি জাস্ট সিম্পল যদি দেখি, এই যে V1S1 এর সূত্রটা, V1S1 এর সূত্রটা তাহলে V1, যেটাকে আমরা বলতেছি ভলিউম 1, ভলিউম 1টা আমরা কিন্তু জানি না। আমাদের এখানে ফাইন্ড আউট দ্য কনসেন্ট্রেশন বলছে, কনসেন্ট্রেশন যখন বলছে যখন ফরমিথিয়নের 2 গ্রাম ব্যবহার করা হচ্ছে, তাহলে এখানে V1 হলো আসলে এই কত, 2, এখানে লেখাটা একটু অন্যরকম, এটা x না, এখানে এই দুইটা হলো 2, আর 90% হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, S ফর স্ট্রেংথ। সো S1 হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন V1 এর ক্ষেত্রে। এখন যেহেতু বের করতে বলছে কি কনসেন্ট্রেশন যখন মিক্স করার পরে, তার মানে এই যে সূত্র অনুযায়ী S2টা বা মানে ফাইনাল কনসেন্ট্রেশনটা, আর ভলিউমটা কত, ফাইনাল ভলিউম মিক্স করা হয়েছে 2000 সিসি বা 2000 ml এর ভলিউম 2 V2। জাস্ট এই যে আমরা চেঞ্জ করে দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটাই হলো সেই। এখানে যেহেতু এখানে ফরমিথিয়ন বলা হচ্ছে 2 গ্রাম, যেহেতু হয়তো বা এটা সলিউবল পাউডারের বা লিকুইড ওয়েটেবল পাউডারের ফর্মুলেশন ছিল। যদি এটা ইসি কনসেন্ট্রেশন হতো তাহলে হয়তো বা 2 ml লাগতো আর কি। তখন যেটাই ইউনিট যেটাই থাকুক, ফর্মুলা এটাই। এইটুকু ক্লিয়ার কিনা? অঙ্ক যেহেতু একটু কথাবার্তা বলতে হবে, না হলে হবে না, কিন্তু আমার পরবর্তী যাত্রায় আমরা আগাইতে পারবো না এগুলা। হ্যাঁ, এখন এই যে 2 নম্বর অঙ্কটা একটু দেখো, এটা একটু খাতায় করো, দেখো কত আসে। এখানে 2 গ্যালন বলা হচ্ছে, কিন্তু তোমার ইম্পেরিক্যাল
বা তোমার ব্রিটিশ কোনটাই সরি এই এম্পিরিক্যাল বা ব্রিটিশ যেটা বা অথবা ইউএস বলা নাই। তো যদি না বলা থাকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ধরে ইউ ক্যান ক্যালকুলেশন করতে পারবা। যেহেতু এম্পিরিক্যাল বা ব্রিটিশটা হিসাবটা সোজা 10 গ্যালন, এটাতে একটু দ্রুত ক্যালকুলেশন করা হবে। তো ইউ ক্যান ফলো দ্যাট ওয়ান অলসো। কত আসছে 2 নম্বরের অঙ্ক? এনে বসে ঝিমাইলে কিন্তু হবে না, আমাকে উত্তর দিতে হবে, নাহলে কিন্তু আমি যেহেতু অঙ্ক করতেছি 1 বাই 1 যাইতে হবে। তোমাদের রেসপন্স না দেখলে আমি পরবর্তী চ্যাপ্টারে যেতে পারবো না। বাপ্পি তুমি কি আসো? জি স্যার, আসি। কত হয়েছে এটা উত্তর? স্যার করতে পারি নাই এখনো। চেষ্টা করো। এই যে আমি এক লাইন লিখে দিছি। স্যার এক 85 এসপি টা কি বুঝাইছে? হ্যাঁ 85 এসপি। এসপি তো এই যে এতক্ষণ তাইলে কইছিলা, হ্যাঁ এতক্ষণ তো আমি বলে এই যে তোমার দেখাইলাম, কি বুঝাইলাম বলো? ও স্যার, স্যার মনে পড়ছে, মনে পড়ছে। এই যে ফানা 5G, 5G তার মানে হলো এটা 5G হলো গ্রানুলার ফর্মে। তারপরে হলো এই যে আমাদের ফর্মুলেশন গুলোই তো বললাম, এসপি সলিউবল পাউডার, জি স্যার, জি গ্রানুলার ফর্ম, এসপি ওয়েটেবল পাউডার, এটার নাম আর পরিমাণটা দেখো। তাহলে এইটা হলো আসলে ইনসেক্টিসাইডের নাম, আর এটা ফর্মুলেশনটা সলিউবল, আর এটা হলো কতটুকু আছে। তাহলে 200 গ্যালনে যখন এরকম মিক্স করা হচ্ছে কতটুকু, হাউ মেনি পাউন্ডস, কতটুকু লাগবে। আমরা এক নম্বরে প্রথমে আমরা 200 গ্যালনের হিসাব করলাম, যেহেতু এখানে বলে দিছে পাউন্ড লাগবে, তাহলে আমার তো পানিটাকে এই যে ফাইনাল ভলিউমটা 200 গ্যালন, আমরা এটাকে ট্রান্সফার করলাম গ্যালনে থেকে পাউন্ডে। তারপরে V1 9.41 কি आंसर স্যার? হ্যাঁ 9.41। 9.41 কত দিয়ে করছো তুমি এটা? আমি পাউন্ড 0.017 হ্যাঁ 0.017 এইভাবে দেখাতে হয় কিনা? স্যার 80 কেন স্যার? 85 না স্যার এখানে? কোথায় স্যার 85 হবে না স্যার? নিচে S1 এর মান। হ্যাঁ 85 হবে, সরি জি স্যার, এইভাবে করছি স্যার, এইভাবে করে স্যার 9.41 আসছেন। 9.41 আসে। হ্যাঁ 9.41 পাউন্ড। ওকে হ্যাঁ ঠিক আছে। সবারই কি তাই আসছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আর যদি হয় তাহলে আমার মনে হয় যে একটু মাথায় আস্তে আস্তে ঢুকতেছে, একটু আস্তে তাহলে আমরা পরবর্তী স্যার হ্যাঁ স্যার 1 নাম্বারের ক্ষেত্রে তো মানে ওখানে V1 হচ্ছে 2 গ্রাম, গ্রামে ইউনিট দেওয়া, আবার V2 এর ক্ষেত্রে হচ্ছে ml এ দেওয়া। এটা স্যার মানে কিভাবে? গ্রাম তো তোমার সলিউশনটা, এখানে এটা হলো প্রোডাক্টটা, কিন্তু যেহেতু এখানে অলরেডি তো বলেই দিছে যে এটা ডিজলভ হয়ে গেছে, তো ডিজলভ হয়ে যখন আলটিমেটলি ডিজলভ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তখন ওই লিকুইডের মতোই কাজ করতেছে আর কি, তাই না? সেই ক্ষেত্রে ওই আমরা ধরে নিছি যে এটা অলমোস্ট সেম, সামান্য একটু হয়তো বা অনেক সময় হায়ার অ্যামাউন্ট সল্ট দিলে পানির ভলিউম বেড়ে যায় আমরা জানি, কিন্তু এখানে মাত্র 2 গ্রামের ক্ষেত্রে 2000 ml এর 2 লিটার পানিতে যদি আমরা অ্যাড করি খুব বেশি মরিয়ন হবে না, আমরা ওইটাকে আর ইগনোর করবো আর কি। সো এটা যদি জাস্ট বললাম যে লিকুইড ফর্মুলেশন হইলে ওইখানে হবে ml, আর না হলে এটা। এখন 3 নম্বরটাও দেখো, 3 নম্বরটাও একই, এই 1 নম্বরের মতোই। কত আসবে? 0.05। সবার কি তাই? একটু দেখো। টু ইন্টু 95 ডিভাইডেড বাই কত আসবে? 4000। হ্যাঁ 4000 কত আসবে তখন? স্যার অ্যান্সার আসে 0.047, তো আমি লিখেছি 0.05। হ্যাঁ দুইটাই হবে। সবার কি তাই আসছে?
জি স্যার 0.0475 47 আমরা দশমিকের পরে 1 ডট নিলে ওই পর্যন্ত, বা দশমিকের পরে তখন 2 ডট নিলে আমরা যেটাই আসি কিনা। ওকে, তাহলে আমরা 1 2 3 এ গেলাম। এখন আমরা দেখো এই যে 4 নম্বরটা দেখো, এটা তো অলরেডি সূত্র। 4 নম্বর অঙ্কটা দেখছো? একজন একটু পড়ি, আমি পড়ি আর একটু মিলাও। ডিজিনল, আসলে এটা একটা প্রোডাক্টের নাম। ডিজিনল পুরো প্রোডাক্টের নাম কি? ডিজিনল 14G। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা গ্রানুলার ফর্মুলা এবং 14% আছে। এবং এই যখন এই প্রোডাক্টটা না, কিন্তু এই প্রোডাক্টটারই যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে সেটা বলছে যে এট দ্য রেট অফ 2.25 কেজি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পার হেক্টর। তোমার যদি মানে এত হেক্টরে এই ডিজিনল না, এই ডিজিনলের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে, মানে করো যদি কার্বোফিউরান থাকে, সেটার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের রিকমেন্ডেড রেট হলো এইটা। এটা অ্যাপ্লাই করতে হবে কি জন্য? ধানের রাই সিস্টেম বলে ক্যালকুলেট করার জন্য। তাহলে প্রশ্ন করছে তোমাকে যে সেক্ষেত্রে এই অ্যামাউন্ট অফ ইনসেকটিসাইড এন্ড অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দুইটাই কিন্তু, মানে ইনসেকটিসাইড কতটুকু লাগবে এবং ওই ইনসেকটিসাইডের মধ্যে আসলে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কতটুকু আছে বা লাগবে, 7000 স্কয়ার মিটারের জন্য কত। দেখো এই যে আমরা যদি ফর্মুলা অনুযায়ী জাস্ট করি, সিম্পল যেটাকে বলা হচ্ছে, আমরা ইন জেনারেল এখানে রিকমেন্ডেড রেট বলা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের ক্ষেত্রে। 1 মিনিট, আমি একটু ফোনে একটু কথা বলি, তোমরা একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ মল, ও ফোন দিছিলাম ওই যে বাসার মধ্যে ইন্টারনেটের কানেকশন, বিদ্যুতের কানেকশন সমস্যা করতেছিল। পরে বললাম যে না, আমার বাসা না, এটা পুরো বিল্ডিং এই, এটা কাজ চলতেছে। যদি সমস্যা হয় না পরে আবার রিং দেবো, আমরা ক্লাস নিতেছি। ক্লিয়ার কিনা দেখো, এখানে রিকমেন্ডেড রেট হলো 2.25 যেটা কেজি, এবং এটা পার হেক্টর যেহেতু বলা হচ্ছে, আর এখানে এরিয়া দেওয়া ছিল হলো 7000 স্কয়ার মিটার। আমরা জানি যে 1 হেক্টরে 10,000 স্কয়ার মিটার, সুতরাং এখানে এরিয়াতে 0.7। আর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এখানে বলা হচ্ছে যে 14G, মানে 14%। সেটাকে আমরা এখানে পার্সেন্ট থেকে, যেহেতু এটাকে সবসময় দশমিকে নিয়ে আসতে হবে, সো জাস্ট এইভাবে ভাগ করলে এই যে এত অ্যামাউন্ট অফ ইনসেক্টিসাইড লাগবে আর কি। তো আমি এইটা হলো সরাসরি সূত্র ফালাইয়া করা। আর আমি যেভাবে করছি দেখো, এটা আরেকটা পদ্ধতি, এই যে প্রথমে কনভার্সনটা করে ফেললাম। ক্লিয়ার কিনা এরিয়াটা? তারপরে রিকমেন্ডেড রেট বলা হচ্ছে কত, যে 2.25 কেজি পার হেক্টর। এটাকে এইভাবে লিখলাম, এটা লেখার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য। রিকোয়ার্ড তাহলে কতটুকু লাগবে, এটা হলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেহেতু আমাদের প্রশ্নে বের করতে বলছে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কতটুকু লাগবে। এটা বলতেছে এখানে 1 হেক্টরের জন্য এত কেজি, তাহলে এই যে 0.7 যেহেতু 7000 স্কয়ার মিটার, তাহলে এইটার জন্য কতটুকু? জাস্ট সিম্পল এইটা, এই যে 1.15 কেজি। এটা লাগতেছিল 2.25 কেজি 1 হেক্টরের জন্য, আমার এরিয়ার জন্য এটা এত কেজি। এর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট জানলাম। এখন আমি কিন্তু ফার্মারে যখন ব্যবহার করবে, সে ব্যবহার করবে কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট না, সে ব্যবহার করবে এইটা ডিজিনাল। এই ডিজিনাল তাহলে কতটুকু লাগবে? তো ডিজিনালে বলছে যে 14G, অর্থাৎ 14% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্রেজেন্ট। তাহলে এটাকে ঘুরাইয়া আমরা এইভাবে লিখি যে এই যে 100 গুণ 14% আছে এততে, 100তে কত, একে কত আর এত। সো দিস ইজ 11.25। এটা একটু ভেঙে ভেঙে 1 বাই স্টেপ শর্টকাট, আর তোমাদের যদি শর্টকাট জাস্ট সিম্পল ভাই ই করে ফেলো, এইভাবে করতে পারো। ক্লিয়ার কিনা? স্যার এখানে স্যার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 0.14 করে নেওয়ার কারণটা বুঝলাম না। 0.14? জি স্যার, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট স্যার 0.14 করা হলো। 4 মিনিট, আমি একটু দেখি তাহলে কত। 2.25 গুণ 0.7, 2.25 গুণ 0.7 তো 1.575 আসতেছে। তার নিচে স্যার আমি বলছি স্যার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 14G, এখানে স্যার 0.14 কেন নেওয়া হলো? স্যার দশমিক আগের অঙ্কগুলোতে তো যেহেতু এই যে এটা পার্সেন্টেজে না, পার্সেন্টেজে এই যে 100-র মধ্যে, তার মানে তোমার আছে কতটুকু সেটার ক্ষেত্রে 0.14 100 না 14 না লেখা এখানে। যখনই পার্সেন্টেজ থেকে আমরা হিসাব করে নিয়ে আসতেছি, আলটিমেটলি সেটা 0.1 100 দিয়ে ভাগ করে এইভাবে লিখতেছি আর কি। এটা
কিন্তু স্যার আগের ম্যাথ গুলাতে তো যেটা দেওয়া ছিল আমরা ওইটাই নিয়েছি, আমরা পার্সেন্টেজ নেই নাই স্যার। তাই ওটাতে তো উপর নিচে কাটা গেছে স্যার, ওটা হ্যাঁ? সমস্যা ছিল না। বুঝি না। ওটাতে উপর নিচে কাটা গেছে পার্সেন্টেজ, সমস্যা ছিল না ওটা। B1 হ্যাঁ, এসএল তো এর এখন ক্ষেত্রে তুমি সমস্যা এইভাবে নেই। লিখলে যদি তখন আবার এখানে 100 থাকে আর কি জিনিসটা আসলে, ঠিক আছে? এখানে বোধহয় তখন সূত্রে মনে হয় এই যে আবার গুণ 100 থাকে, তো ওই বুঝি নাই। এনিওয়ে আমরা যদি ওই এক সূত্রে যদি সমস্যা হয় তুমি 1 বাই 1 এই যে ইজিলি এই জিনিসটা করে ফেলতে পারো এইখানে। এখন এই যে একইভাবে 6 নম্বর 5 নম্বর অঙ্কটা একটু দেখো, তোমরা আমরা একই ফর্মুলেশন ইউজ করেছি কিন্তু ডিফারেন্ট জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে, তো তোমাদের কত উত্তর হয় একটু দেখো তো। স্যার আগের ম্যাথটাকে একবার দেখানো যাবে? বুঝি নাই। আগের ম্যাথটাকে একবার দেখানো যাবে? আগের মতো দেখাইলামই। জি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এখন এই যে 5 এবং 6 এই দুইটাই একটু ট্রাই করার চেষ্টা করো। 6 নম্বরটাও একই রকম, শুধু লাস্টে একটু ডিফারেন্ট আছে অতিরিক্ত, সেটা একটু ট্রাই করে দেখতে পারো। স্যার 3.2 আসছে। 3.2 স্যার। 3.2 কি কেজি? জি স্যার। 3.2 কেজি অফ বাসুডিন। ওকে, বাকি সবারও তাই আসছে কি? স্যার আচ্ছা, তাহলে এখন 6 নম্বরটা দেখো একটু। স্যার 6 নাম্বারটা হচ্ছে 6.25 কেজি। 6.25 কেজি হলো, এটা কি এই যে এই লাইনটার উত্তর কিন্তু হাউ মেনি কেজি অফ বাসুডিন 10G ইজ নিডেড ফর 2500 স্কয়ার মিটার, অর্থাৎ 0.25 এর জন্য এত। এখন এই যে পরবর্তী অংশটুকু কি হবে এটা একটু দেখো চিন্তা করে। হাউ মেনি কেজি অফ সাপোর্টিং ম্যাটেরিয়াল ইজ নিডেড ফর দিস, মানে এই এরিয়ার জন্য, এবং সাথে সাথে আবার বলছে যে 1 হেক্টরের জন্য আর কি। এতে আমি যদি এই 2500 স্কয়ার মিটার বের করতে পারি তাহলে ওটাও বের করতে পারবো, সমস্যা তো হবে না। 2500 স্কয়ার ফিটের জন্য 5.625। 5.625 ওকে, ঠিক আছে। আর তাহলে 1 হেক্টরের জন্য এটাকে ওই 5.65 এ 4 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে নাকি? জি স্যার। 22.5। 22.5। কিন্তু এটা কিভাবে বের করলাম দেখো, আমার এইখানে আমি কত আসছে উত্তরটা জানো, বললাম যে 6.25 কি 6.25 হচ্ছে বাসুডিন কেজি বাসুডিন, এই যে এই এরিয়াটার জন্য। ওকে স্যার হ্যাঁ, এখন আমাদেরকে স্যার এরিয়াটাকে হেক্টরে কনভার্ট করতে হবে না? একটু জোরে বলতে হবে, আমার কথা ক্লিয়ার না। স্যার এরিয়াটাকে হেক্টরে কনভার্ট করতে হবে না?
কারণ আমার হেক্টরে কনভার্ট করেই করতে পারো, অসুবিধা নাই তো। তুমি হাইডার হেক্টরে এখানে কনভার্ট করতে পারো, এখানে এই যে হেক্টরেই তো আছে, অথবা তুমি স্কোয়ার মিটারে কনভার্ট করতে পারো। তুমি যে কোনো একটা তুমি তোমার মতো করে করলে যে উত্তর একই আসবে। তাহলে কি অ্যামাউন্টটা কম হওয়ার কথা না? ওইখানে এক হেক্টরের জন্য 2.5 কেজি, তাহলে তো এখানে তো এক হেক্টর কম অনেক, তাহলে কেজি তো কমে যাবে। না, একই আসবে, উত্তর একই আসবে। ঠিক আছে, উত্তর একই আসবে। তুমি যদি এটাকে এই স্কোয়ার মিটারকে জাস্ট 10,000 দিয়ে ভাগ করো, এটা যেটা সেটা তো 62 কেজি। হ্যাঁ স্যার এখানে তো আমরা আগে হেক্টরে কনভার্ট করে নিয়েছিলাম না, 2500 স্কয়ার মিটার যেটা ছিল। আসলে জিনিস এই কনভার্সন নিয়ে কখনো ঝামেলা করার দরকার নাই। কনভার্সন নিয়ে আমি সহজ যে প্রিন্সিপালটা, তোমার অনেক কথা শুনে মনে হচ্ছে কনফিউশনে আছো। কনভার্সনটা মাথায় মনে রাখতে হবে যে যদি একই জিনিস থাকে, মানে ডিফারেন্ট ইউনিট থাকে, সবসময় একটাকে আমরা ফলো করব। এইখানে হেক্টর আছে, আবার আছে স্কোয়ার মিটার। এখন তুমি তোমার মতো করে যদি মনে করো যে না আমি হেক্টরেই থাকবো, তাহলে সবগুলা হেক্টরে করে ফেলতে হবে। হ্যাঁ, আবার যদি স্কোয়ার মিটার থাকে তাহলে স্কোয়ার মিটারে করে ফেলতে হবে। তুমি তোমার যেটার মতোই তুমি করো না কেন, কোনো সমস্যা নাই এখানে। এখানে 2500 স্কোয়ার মিটার, তার দ্যাট মিন্স তোমার এখানে হলো 0.25 হেক্টর, তাই না? এইটা এখন আমাকে জাস্ট কি বলে দেখো, স্কোয়ার ফ্যাক্টর এই যে এইখানে তোমার বলছে, তার মানে হলো কি, এই যে আমার প্রশ্ন বলছে যে হাউ মেনি সাপোর্টিং ম্যাটেরিয়াল কতটুকু লাগবে। স্যার সাপোর্টিং ম্যাটেরিয়ালটা কি এখানে? এই যে সাপোর্টিং ম্যাটেরিয়ালটাই হলো যে এত করে অক্সিলারি ম্যাটেরিয়াল যেটা আছে যখন তুমি বানাবার, জাস্ট এই যে স্টিকার বললাম, ইনার্ট ম্যাটার বা যা যা আছে এই কথাগুলাই, সেটা ঠিক আছে। স্যার তাহলে 4 দিয়ে আবার গুণ করতে হবে না? 5.625 4 এর তোমার এরিয়া তো মাত্র এতটুকু, তোমার 0.4 বাজে, তাহলে এই যে 1 হেক্টরে তোমার 1 হেক্টরে লাগতেছে কতটুকু? 2.5 কেজি। তাহলে এই যে 0.25 এ কতটুকু লাগবে? 0.25 এত হেক্টর। জাস্ট সিম্পল তুমি গুণ করে দেখো কত আসে। এই যে ওই যে ও যেটা বললো আর কি, এই যে 0.62 25 গুণ করলে এরকম, 25 আর 25 গুণ করলে 625। তার মানে দশমিকের পরে এখানে তিন ঘর, 3টা ফোঁটা, এখানে 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে 1 2 3, তাহলে এত কেজি। এটা হলো AI লাগতেছে। সবাই ক্লিয়ার কি না? আমার প্রথমটুকু কিন্তু সব কারো কোনো সমস্যা নাই, আমি এইটুকু বলেই দিছি যে এই এত কেজি লাগতেছে, এখানে লাগতেছে হলো 6.25 কেজি। আমরা বাইর করলাম 6.25 কেজি বাসুডিন লাগতেছে। আমরা এখন হিসাব করতেছি এই যে সাপোর্টিং ম্যাটেরিয়াল, মানে যেটা হলো কতটুকু লাগবে প্রথমে এই এরিয়ার জন্য। আমরা 1 হেক্টরটা পরে বাইর করলেও চলবে, চিন্তা করলে। জাস্ট আমি যদি এত হেক্টর, তাহলে আমাদের 0.25 হেক্টর জন্য এত কেজি AI লাগতেছে। এখন এই যে বাসুডিন আমরা বাইর করলাম প্রথমে, এইটার ভিতরেই কিন্তু আসলে AI আর ওই যে প্লাস সাপোর্টিং ম্যাটেরিয়াল দুইটাই আছে, তাই না? এই এরিয়াটাই তো বের করলাম আমরা 0.25 হেক্টর বা 2500 স্কোয়ার মিটারের জন্য। তাহলে এইটা থেকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা এটা বিয়োগ করলেই সিম্পল আমরা 5.6.25 পাবো, সেইটাই হলো সাপোর্টিং ম্যাটেরিয়াল। ক্লিয়ার কিনা সবার? স্যার উপরে তো বলাই আছে যে বাসুডিন কন্টেইন 10% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, তাহলে স্যার আমরা হচ্ছে আমাদের আগের অ্যানসারের সাথে, মানে আগের অ্যানসারে 90% করলেই তো আমরা তুমি ওভাবে করতে পারো। তুমি বললাম না, তুমি টোটাল বড়িটা যে সেটা তো এভাবে। আর এইটা কিন্তু অনেক সময় তোমার নাও বলা থাকতে পারে, এটা তো তোমার এখানে আমি লিখে দিছি। অনেক সময় অঙ্কে কিন্তু তোমার নাও থাকতে পারে, সেটা তোমাকে এই যে 10G উল্লেখ আছে, এইটার দ্বারা কিন্তু এই কথাটাই বুঝাচ্ছে। সুতরাং তুমি এই কথা থেকে ইমপ্লাই করে তুমি বের করতে পারো। আবার এই যে এখানে এই যে এই রিকমেন্ডেড রেট দেওয়া আছে, সেটা দিয়েও বের করতে পারো। তুমি যে দিক দিয়েই বের করো না কেন, ফলাফল কিন্তু আলটিমেটলি ওই যে 5.6.25 যেটা আছে সেটাই আসবে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন কিনা? সবাই বুঝছো? স্যার সাপোর্টিং ম্যাটেরিয়ালেরটা একটু আরেকবার বলেন, কিভাবে বের করব?
আমরা তাহলে এবার শুরুতে যাই, আবার একেবারে ভূমিকায়। এই যে মিক্সিং করার জন্য, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে মিক্সিং করার জন্য এই যে ট্রান্সফর্ম বা সুইটেবল অ্যাপ্লিকেশন, এই কাজের জন্য এর সাথে কিছু অক্সিলারি এজেন্ট ব্যবহার করা হচ্ছে। এই অক্সিলারি এজেন্ট গুলা কি? ইনার্ট ম্যাটার আসতে পারে, সলভেন্ট, সারফেন্ট, স্টিকেন্টস, এই স্টাবিলাইজার, আদার যে কেমিক্যালস, সোজা কথা, ঠিক আছে? তো দিজ আর এই অক্সিলারি এজেন্টটা কি আরেক নামে বলা হয় সাপোর্টিং ম্যাটেরিয়ালস, এক্সট্রা। আমি এই যে আবার যদি ছবিটা দেখি, এই যে এখানে ছবিটা আমরা বললাম, এখানে এই যে ফানা 5G, কার্বোফিউরন আছে 5G, তার মানে 5 ভাগ এখানে হলো AI, 5 ভাগ AI। তাহলে বাকি 95%ই হলো এখানে কেউ কেউ বলে এই যে ইনার্ট ম্যাটার, অক্সিলারি এজেন্ট বা অক্সিলারি ম্যাটেরিয়াল, সাপোর্টিং ম্যাটেরিয়াল, সেইগুলাই এই এর সাথে যা যা থাকে আর কি। এবং সেটা যদি এই যে দেখো এখানে এই যে কি বলেন, এই যে যেমন ধরো ডাস্টের ক্ষেত্রে বলা আছে কিছু কিছু ইনার্ট ম্যাটার, ড্রাই ইনার্ট ম্যাটার ক্যারিয়ার, যেমন সেটা কি ট্যালকাম পাউডারের যে পাউডার, চকের গুঁড়ো, নাট হালস, আমাদের বাদাম খাই সেই বাদামের খোসাটা কি গুঁড়ো করে পাউডার, বা আমরা যে করাত দিয়ে গাছের মানে যেটা বের করে গুঁড়া বের হয় সেইটা, অথবা অ্যাশ, এইগুলা এই যে ডিফারেন্ট সাবস্টেন্স এর সাথে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে মিশানো হচ্ছে। all of them are just simply known as supporting materials, auxiliary agent, inert matter, whatever you call them. Clear কি না একটু? জি স্যার। আচ্ছা, তাহলে 5 এবং 6 হলো। এখন দেখো এই যে 7, এটাও একই। এখানে আবার এখন এতক্ষণ আমরা এরিয়াতে হেক্টর দিয়ে করছি, এখন ধরো যেটা হয়েছে বাস্তবতা যে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে হেক্টর ইউজ করছে এমকে, আমরা তো এখন শতাংশে আছি বা একরে আছি, সুতরাং সেইখানে আবার এই জিনিসটা নিয়ে একই অঙ্ক, কিন্তু একর চেঞ্জ হয়ে গেছে, ইউনিট। এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পার একর বলা হচ্ছে। তাহলে ফার্মারের জমি আছে 50%, তুমি তাহলে এটা ইউজ করবা কিভাবে, এই এখানে দেখো। তাহলে আমি এটা একটু বলে দিলাম, এবং এরিয়া কিভাবে বের হয়ে আসলো আর কি। এখন দেখো এটা কতটুকু আসে। কত আসছে? 10। সবার কি তাই আসছে? জি স্যার। তাহলে এটা আমি দেখো, তাহলে রিকমেন্ডেশন এটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 10G সমান এত, জাস্ট এই যে ফর্মুলা ফালাই দিলে এটা, অথবা তুমি আমার আগের মতো সূত্র করে যেটা যেভাবে করো এইভাবে করতে পারো। সবারই 10G আসছে, সরি 10 গ্রাম, এই 10 কেজি। তাই যদি হয়, সবাই ক্লিয়ার কিনা? আমি পরেরটাতে যাবো। যদি ক্লিয়ার না হয় আবার কিন্তু স্কিপ করে আবার পিছনে আসতে হবে, একটু রেসপন্স করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ছেলেরা কেউ ক্লিয়ার করে? ছেলেরা মনে হয় নাস্তা খাইতেছে নাকি, না ঘুম থেকে ঘুমায় আছে? এনিওয়ে, তাহলে এই যে পরেরটা দেখো, এটা পড়ো। একজন একটু পড়ো শুনি। To control a stem roller of rice field, 200 gallons of 0.3% diazinon is to be prepared for 1 hectare. How much diazinon 60 emulsifiable concentrate will be required for an area of 0.5 acre of land with the same concentration? আমাদের মানে এইটা হলো কাজ,
থ্যাংক ইউ। এই অংশটুকু হলো আমাদেরকে কি করতে হবে সেটা, এটা নিয়ে আমরা একটু আপাতত পরে চিন্তা করি, কিন্তু তোমাকে কি দেওয়া আছে রাইস কন্ট্রোল করার জন্য 200 গ্যালন তৈরি করতে হবে নাকি? হ্যাঁ জি স্যার। 200 গ্যালন 200 গ্যালন তৈরি করতে হবে, 200 গ্যালন। এবং বলছে যে এই গ্যালন মানে এইটাই তো, এই স্প্রেটাই আসলে ফাইনাল ফর্মে ব্যবহার করতে হবে। এই যে গ্যালন তৈরি করব, এই যে মানে যে সলিউশন তৈরি করব বা যেটা স্প্রে করব, সেটার কনসেন্ট্রেশন কত? পয়েন্ট কত? 3%, 0.3%। কি সেটা? সেটা হলো ডায়াজিনন। এখানে যে নাম বলা আছে আসলে ডায়াজিনন, এই যে পরবর্তীতে বলা আছে ডায়াজিনন 60 ইসি আর কি, ঠিক আছে? ডায়াজিনন 60 ইসি এইটা। এবং এই যে 2 গ্যালন তৈরি করতে হবে, এইটা কতটুকু এরিয়ার জন্য লাগবে? কত? 1 হেক্টর। 1 হেক্টর, এই যে বলে দিছে। এইটা হলো আমাদের স্ট্যান্ডার্ড, বলছে যে তোমার এই হিসাবে তোমাকে আসলে বানাইতে হবে, তোমার কিন্তু সূত্র বা যেটাকে রিকমেন্ডেড এটাই বলে। এখন ফার্মার্স ফিল্ডে যে যাচ্ছি, আমাদের এরিয়াটা কমে আসলো কতটুকুতে? 0.5 একর উইথ দ্য সেম কনসেন্ট্রেশন। তার মানে এই যে 0.3 নিয়ে কিন্তু আর কি বলে আর চিন্তা করা লাগবে না, ওটা যা আছে তাই ঠিকই থাকবে নাকি? 0.3 ওইটা এইটা নিয়ে তাহলে আমার আপাতত না ভাবলেও চলবে। তাহলে এখানে তোমার হলো যেটা প্রথমেই কনভার্সন করতে হবে কি, যে 1 হেক্টর সমান সমান কত একর? 2.47। এখন তুমি উল্টা ভাবেও করতে পারো, কিন্তু এখানে এই যে 2.47 একর না, এইটাকেই ব্যবহার করে দুই ভাবে করা যায় আর কি। আমরা যদি একভাবে দেখি, দেখো তার মানে হলো কি, যে এইটাকে যদি এইভাবে লিখি যে 2.47 একর, 2.47 একরে কতটুকু লাগে? কত গ্যালন? এই এত না, কত? 200 গ্যালন। 200 গ্যালন স্যার। হ্যাঁ, তাহলে এখন তুমি ঐকিক নিয়মে করো, 1 এ কত আর যে তোমার 0.5 এ কত, এইটা তুমি যদি সরাসরি এইভাবে করো। অথবা যদি যেটা তুমি করতে পারো যে ঠিক আছে 2.5 একর সমান সমান তোমার কত হয়, এই ফর্মুলাটা ধরেই 0.5 একর সমান সমান তোমার মানে কত হেক্টর আসে দেখো তো? 1.235। হ্যাঁ, 1.235 কি 0.5 এত কত? এটা কি? হেক্টর স্যার। হ্যাঁ হেক্টর গ্যালন। আমরা যদি উল্টায় যাই, সিম্পল জাস্ট এটাকে যদি দেখি, এটাতে কত আসে তুমি বলো? আগে এইটা শেষ করি। এখানে কত, তাহলে কত গ্যালন আসলো? 0.5 এর জন্য তোমার তাহলে কত গ্যালন লাগবে ডায়াজিনন? 40.485 40.48 গ্যালন। হ্যাঁ, 40.48, জাস্ট সিম্পল। হ্যাঁ, এইটা 48 করলেই হবে। তাহলে এত গ্যালন ডায়াজিনন 60 ইসি, ঠিক আছে? এখন এখানে একটু চালাকি আছে, বুঝছো? তোমরা যদি চালাকিটা করতে পারো, ডায়াজিননের ক্ষেত্রে ডায়াজিনন 60 ইসি আর ডায়াজিননের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টও কিন্তু ডায়াজিনন, ঠিক আছে? ডায়াজিননের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের নামও হলো ডায়াজিনন। যদি এটা কেউ জানো না জানলে এটা এই পর্যন্ত চালাকি করে। অনেকে যেটা আবার বলে যে ঠিক আছে ডায়াজিনন 60 ইসি, তার মানে এখানে ডায়াজিনন আছে 60%, তাহলে এইটাকে আবার 0.6 দিয়ে তোমাকে এই করতে হবে। আমরা অত দূর না যাই, আমরা এই পর্যন্তই থাকি। এটাতে আর অত পেঁচালে না, যত বেশি পেঁচাবা তত মাথা গরম হয়ে যাবে। ওকে, এখন এই যে এইটা করো একইভাবে, দেখো একই অঙ্ক, খালি জাস্ট একটু এদিক সেদিক হচ্ছে, সুতরাং একটু প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি তাহলে কত আসে।
আমিও করি তোমাদের সাথে। স্যার আমি তো 8 নাম্বারে ঠিক মতো বুঝলাম না স্যার। বুঝি নাই? আমি তো 8 নাম্বারে ঠিক মতো বুঝি নাই স্যার। তাহলে তুমি কই ছিলা এতক্ষণ? আমি ক্লাসে ছিলাম কিন্তু স্যার বুঝতে পারতেছিলাম না। মানে কোন জায়গায় বুঝো নাই বলো? স্যার এখানে আপনি যে করলেন স্যার 1 হেক্টর সমান 2.47 একর, ঠিক আছে? এখানে গ্যালন বের করলাম 40.48 গ্যালন। হ্যাঁ, এটা কি আমার অ্যান্সার? কোথায় গ্যালন বের করলাম? 0.5 একরের জন্য 40.48 গ্যালন বের হলো না ডাইজেনন? 3.4 কেন এটা হবে? 0.5 একরের জন্য কত আসবে তোমার? তোমার এখানে 1 হেক্টরের জন্য এখানে তো বলেই দিছে যে কত 1 হেক্টরে লাগতেছে। 1 হেক্টর সমান সমান কত? 2.47 একর। হ্যাঁ, তার মানে তুমি এটাকে ঘুরায় লেখো। 2.47 একর সমান সমান কত? 200 গ্যালন। 1 হেক্টর। অনেক, হ্যাঁ। হ্যাঁ, এখন তুমি এই যে তোমার এরিয়া বলছো যে এত এত এই 0.5 এ কতটুকু লাগবে দেখো, কত 0.5 এ তোমার কত আসতেছে? সো 1 এ কত, তারপরে এই যে এখানে 1 দিয়ে কত আসে দেখো, 1 ভাগ 2.4.7, আর এইটার অর্ধেক হলো এটা। 0.5 হ্যাঁ, 0.5 ভাগ 2.47 কত আসে? কত হেক্টর আসে? 0.2024। হ্যাঁ, 0.2024 বা যে পড়বে এত হেক্টর। সিম্পল, এই যে এরিয়া তোমার জানা হয়ে গেল। তাহলে এই 1 হেক্টর এখানে বলছে যে 1 হেক্টরে লাগে তোমার হলো 200 গ্যালন। 200 গ্যালন তোমার ইনসেক্টিসাইডের ভাইরাস সলিউশন। যেহেতু এখানে বলে দিছে যে সেম কনসেন্ট্রেশন, তার মানে কনসেন্ট্রেশন তোমার কোনো পরিবর্তন হওয়ার তো কোনো চিন্তা ভাবনা নাই। তাইলে তোমার এই যে একটু এত এরিয়া তোমার খালি চেঞ্জ হয়েছে এখানে 0.5, তাহলে 0.5 একর, তো এটা একরটাকে আমার জন্য আগেই হেক্টরে চেঞ্জ করে নিলাম। 2.204 এইটাতে কত আসবে? সিম্পল গুণ দিয়ে দাও, গুণ 200 কত আসে? 40.485 বা 49 যেটাই আসে, 49 গ্যালন অফ ওয়াটার। এইটাই তো এখন ক্লিয়ার? হ্যাঁ, বাকিরা ওকে। তাই যদি ক্লিয়ার হয় আমরা পরেরটাতে যাই। এই যে 9 নম্বরটা, 9 নম্বরটা দেখো। এখানে তুমি প্রথমে দেখো রিকমেন্ডেড রেট কত দেওয়া আছে কিসে? একরে। একরে, হ্যাঁ। তাহলে আমরা এইটাকেও ফিক্স রাখি, একর যেহেতু আছে, রিকমেন্ডেড রেট এটা একরই থাকুক। এরিয়া দেওয়া আছে কত? 5 হেক্টর, এটাকে একরে নিয়ে যায় এখন। তাহলে 5 গুণ 2 পয়েন্ট কত? 47 কত আসে দেখো? 12.35। ওকে, দাঁড়াও আবার বলো। ফাইভ গুণ 2.47, তাহলে কত আসলো? 12.35 একর। ওকে, তাহলে তো হলোই এখন। আর তো এই যে ডায়াজিনন আমরা জানি, ডায়াজিননে যেহেতু আছে 10G সমান সমান 10% ইকুয়াল টু 0.1। এখন তোমার যদি ফর্মুলা যে ফালাও, সূত্রে ফালালে দেখো যে উপরে কি কতটুকু লাগবে? অ্যামাউন্ট অফ ইনসেক্টিসাইড সমান সমান এরিয়া গুণ রিকমেন্ডেড রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন যেটা। তাহলে এরিয়া হলো তোমার 2.5 গুণ 12.35 ডিভাইডেড বাই 0.1।
308.75। 308.75। সবাই ক্লিয়ার কিনা দেখো? ইয়েস স্যার। এখানে রিকমেন্ডেড রেট, যেটাকে আমরা সংক্ষেপে যদি জাস্ট বলে দেওয়া আছে 2.5 কেজি AI পার একর। আমরা এইটাকেও আমরা জাস্ট সিম্পল মানে এই একর থেকে মানে হেক্টর নিতে পারি, অথবা যেটা অত ঝামেলা না করে এরিয়া দেওয়া আছে হলো কত 5 হেক্টর। এখন এইটাকে আমরা একরে নিয়ে যাই, সমান সমান এই যে 5 গুণ 2.47 কত আসে তাতে 12.35 একর। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? আর হলো এখানে তোমার ডায়াজিনালের এই যে কনসেন্ট্রেশনটা মানে ইনসেক্টিসাইডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন হলো 10%। আমরা এটাকে সবসময় এই যে 0.1 এইভাবে লিখে রাখলাম। তাইলে আমাদের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটার ক্ষেত্রে আমরা একটু পিছনে যাই, মনে আছে কিনা? এই যে ফর্মুলা, এই যে অ্যামাউন্ট অফ ইনসেক্টিসাইড, এটা এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে এইখানে যদি আমরা এখন বসাই আগেরটা রিকমেন্ডেড রেট কত পাইলাম 2.5, এরিয়া হলো 12.35, আর নিচে হলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 0.1। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? ভাগ করলে তাহলে 308 আসে, কোথায় 308.75 বা এরকম। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা হলো 7 8 গেল, এটা এই যে 9 নম্বরটা গেল। এখন দেখো এটা আমি বলবো না, এটা তোমরা পুরোটাই করে আমাকে একটু ধাপে ধাপে বলো। করতে পারছো? এরিয়া কত আছে এখানে? এরিয়া কতটুকু দেওয়া বাপি? স্যার 250 ডেসিমাল। হ্যাঁ, তো 250। আর রিকমেন্ডেড রেট আর স্যার এরিয়া আছে হচ্ছে হেক্টর দেওয়া আছে। হ্যাঁ 2 কেজি পার হেক্টর। আমরা যে কোনো একটাতে রাখি, আমরা যেহেতু রিকমেন্ডেড রেটটাকে ফিক্স রাখি, তাহলে এরিয়া 250 ডেসিমেল। এইটাকে আগে আমরা একরে নেই, 1 একরে কত ডেসিমেল? 100 ডেসিমেল। 100, তাহলে 250 ডেসিমেল হবে 2.5 একর। একর স্যার। একর। এখন তাহলে সমান সমান আমরা জানি যে 2.47 হেক্টর না একর, 2.47 একর সমান 1 হেক্টর। তাহলে এই 2.5 এ কত আসবে? একের একটু কাছাকাছি নাকি? কত আসে দেখো? 1.01 1.0 1/2.47। $1.012 এত হেক্টর।
আর ওটা তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়াই আছে কত 5g সমান সমান 5% ইকুয়াল টু 0.05 সো এখন তাহলে অ্যামাউন্ট অফ ইনসেক্টিসাইড কত আসে দেখো 40.4 kg. অ্যামাউন্ট অফ এখানে যেহেতু বলা আছে সিডাল তাহলে এটা হবে সিডাল সমান সমান এরিয়া হলো আমরা পাইলাম 0.12 গুণ কত রিকমেন্ডেড হলো 2 আর ডিভাইডেড বাই 0.05 তো 5% এটা 50% হয়ে যায় এটা কিন্তু 5.5% এটা যাতে কনফিউশন না হয় 2 ভাগ 0.05 তাহলে কত আসে 40.4 kg. 40.48 নিয়ার अबाउট 49 যেটাই আমরা বলি হ্যাঁ এত কেজি সবারই কি তাই আসছে ওকে একটু ক্লিয়ার কিনা সবার এগুলো ইজি অঙ্ক তোমরা সবাই পারো একটু চিন্তা করলেই আমরা খালি একটু গাইডলাইন দিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে অসুবিধা হবে না 10 গেল এখন দেখো এটা 40.5 দিয়ে দিলে সমস্যা নাই তো না স্যার 40.5 দিলেও সমস্যা নাই তবে ইউজুয়ালি যেটা সব সময় করা হয় সারা বিশ্বেই যে দশমিকের পরে 2 ঘর ব্যবহার করা হয় হ্যাঁ এটা সব জায়গাতেই এই কম বেশি এটা স্ট্যান্ডার্ড ধরে আর কি এটা একটু দেখো এটা এতক্ষণ যা অঙ্ক করে আসলাম এটা আবার একটু রিভার্স টাইপের হয়ে গেল দেখো এটা পারো কিনা মানে আবার একটু আগের অঙ্কের মধ্যেই আগেরটাই একটু রিকল করা দেখো পারো কিনা স্যার এটা কি V1S1 V2S2 দিয়ে করতে হবে ইয়েস এই যে ঠিক আছে বুঝছো স্যার 0.21 আসে অন্য সবার আসছে কিনা দেখো না এখানে কিন্তু পাউন্ড বলা আছে সুতরাং পাউন্ডের ক্ষেত্রে একটু দেখো মিলে কিনা স্যার গ্যালনে আসলে পরে ওটাকে পাউন্ডে পাউন্ডটাকে আগে একটু গ্যালনে ট্রান্সফার করে নিতে হবে স্যার এখানে তো 50 ধরতে হবে এটাকে তো আর 0.5 লেখার দরকার নেই বুঝি নাই আমরা যদি এইভাবে হিসাব করি V1S1 সমান সমান V2S2 এখানে পরবর্তীতে V2 হলো 150 গ্যালন কিন্তু আমাকে শুরুতেই তো বলে দিছে কত পাউন্ডে বের করতে হবে তার মানে আমরা 150 গ্যালনকে আমরা পাউন্ডে নিব এখন আমাদের যা সহজে তুমি বললাম না যদি কোথাও উল্লেখ না থাকে যে সেটা ব্রিটিশ না ইউএস আমরা সুবিধা তোমার মতো তুমি করে নিতে পারো যেহেতু 150 এর ক্ষেত্রে 10 দিয়ে 10 ভিত্তিক গুণ করলে গুণ অঙ্ক করলে খুব দ্রুত সুবিধা হয় তাহলে আমরা ধরে নিলাম যে এটা সেটা ব্রিটিশ তাহলে 150 গুণ 10 এত পাউন্ড হয়ে গেল আর এই স্ট্রেংথ কত দেওয়া আছে 0.07 হ্যাঁ আর এই বাম পাশে V1 টা হলো তোমার মানে লাগবে V1 টাই তো বের করবে আর স্ট্রেংথ S1 দেওয়া আছে 50 স্যার 50% তাহলে জাস্ট এই যে পুরোটা কি 105 এখন ভাগ করলে সো দিস ইজ আমার আমি যদি দেখি এইটা হলো S2 আর এইটুক হলো কি V2
যেহেতু এটা গ্যালন, তার মানে তাই এই পাশে আমার কত হলো 150 গুণ, এখানে পরে রাখি, এইখানে ধরি আমার এইভাবে, এটা হলো 0.07। এখন যেহেতু এখানে পাউন্ড বের করতে বলছে, তার মানে এইটাকে গ্যালন যেহেতু মিলতেছে না, এই কারণে এটা মিলানোর জন্য ইউনিট আমরা 10 পাউন্ড ধরলাম ব্রিটিশটা সুবিধার জন্য। আর V1টা আমাকে এইটা বের করতে হবে, যেহেতু এটা V1, আর V2 বলা হচ্ছে যে 50, তার মানে এটা হলো 50%। তাহলে এখানে V1 আর S1 এর পরিবর্তে হলো 50, তার মানে এইটাকে জাস্ট এটাকে তুমি এখন যদি 50 দিয়ে ভাগ করো, দেখো কত আসে। 50 দিয়ে ভাগ করলে 0.5 দিয়ে ভাগ করতে হবে না? 30, 2.1 স্যার। স্যার 0.5 দিয়ে ভাগ করতে হবে না? 0.5 দিয়ে কেন? না, 50% থাকবে। এখানে তো আর এখানে তো 100 এর মধ্যেই তোমার আছে, এটা তো আর এইখানে কিন্তু তোমার 0.5, এখানে স্ট্রেংথ তোমার হায়ার কনসেন্ট্রেশন না, এটা 50%ই আছে। এখানে কিন্তু তোমার ওইভাবে ওখানে 100 এর ভিতরে তুমি তো ই করতেছো না, এখানে সরাসরি তুমি ডাইলুশন করতেছো, সেই কারণে এখানে 50 থাকবে। ঠিক আছে, তাহলে 3/30 নম্বর সূত্র এলবিএস অফ এই করলেও হবে, করলেও অঙ্ক মিলে। তুমি যদি তোমার এখানে সূত্র আছে, তুমি যদি সূত্রটা দিয়ে একটু ট্রাই করে দেখতে পারো। 3 নম্বর সূত্র দিয়ে মিলবে স্যার। হ্যাঁ, 3 নম্বর সূত্র দিয়ে মিলবে স্যার। হ্যাঁ, দেখো তো হয় কিনা। সূত্র দিয়ে করছি। একই জিনিসই তো। ব্যালেন্স অফ স্টেম মিক্সার দেখো, তারপর 10, তারপর 0.07 আর নিচে ইনসেক্টিসাইড, তাহলে 50% আছে সোজা কথা। এখানে কিন্তু পার্সেন্ট, এখানে তো ওই 100তে কত আছে সেইভাবে দশমিক দিয়ে না আমরা, এটাতে ওই যে তাহলে 2% আসছে আর কি, 2.1 আসছে। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে আরো 5টা অঙ্ক এখানে আছে, তোমরা এটা আমি আর এখন এটাকে তোমাদের করাবো না, যদি তোমরা প্র্যাকটিস করো, তোমার নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে। এটা তোমার নিজেরা প্র্যাকটিস করবা, কারো যদি কোনো তারপর যদি তুমি করতে পারো, আমাদের ক্লাসের সময় কিন্তু আছে, সময় আছে না 10:55 পর্যন্ত বোধহয়। হ্যাঁ, থাকো আজকে করো। হ্যাঁ, তাই দেখো তো পারো কিনা। 11 নম্বরটা এই একই অঙ্ক, আগেরটার ক্ষেত্রে তোমার এখানে কত ছিল দেখো, এই যে জাস্ট সিম্পল, এইটা তো কপি হচ্ছে, 11 নম্বরটাই কপি আসছে এখানে আবার, সরি। তাহলে 11 নম্বর তো আর করা লাগবে না। 12 নম্বরটা দেখো, এই যে 12 আমরা শেষ করে ফেলি, অল্প। 11 নম্বর তো মাত্রই করলাম। সরি, আলহামদুলিল্লাহ। V1 কত আছে? 2 পাউন্ড। S1 40%। এদিকে V2 50 গ্যালন বলা আছে, তার মানে আমরা এত পাউন্ড 10 দিয়ে গুণ করলাম। আর এখন তোমার তো S1 S2টা বের করতে হবে, তাহলে জাস্ট সিম্পল এই যে কি হবে, 2 গুণ 40, এই যে এটা ডিভাইডেড বাই 0.16 500, এটা কাটাকাটি গেল, কত আসে? 0.16 স্যার। 0.1 কি পার্সেন্টেজ? ইয়েস, 0.1%। সবাই ক্লিয়ার কিনা এটুক? এই কেউ তো কথাই বলে না, খালি করে যাচ্ছে না, ঘুমাইতেছে না, রান্না বান্না করতেছে। জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, একটু জোরে জোরে বলতে হবে। নাস্তা খাও, সমস্যা নাই, নাস্তা খায়াই অঙ্ক করো, আজকে তো চিন্তা করা লাগবে। জি স্যার। স্যার 10টার না সময় হয় একটু নড়াচড়া হবে, অন্যদিন থিওরি ক্লাসে একটু ঘুম ঘুম লাগে, আজকে তো হাত কলম, হাত পা মাথা দুইটাই চলতেছে নাকি? জি স্যার।
ওকে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা 12 নম্বরটা করলাম, এরপরে যদি দেখি 13 দেখো। এটা একটু জটিল না, অঙ্কের সাইজ দেখে বড় হলে সমস্যা নাই, চিন্তা করে দেখো। তোমার এখানে এরিয়া কত দেওয়া আছে? 10 একর। 10 একর। আর ইনসেক্টিসাইড লাগবে 0.33 স্যার LSD 1.5 IBS। তাহলে 1 একরে সরি রিভার্স করে 1 একরে এই লেখা চেঞ্জ বা লেখা কষ্টকর। 1 একরে লাগতেছে হলো 0.33 পাউন্ড নাকি? জি স্যার। তাহলে 10 একরে লাগতেছে 3 পাউন্ড। আমার এই যে এই ইনসেক্টিসাইডটাই আমার লাগতেছে তাহলে 3.3 পাউন্ড। জাস্ট এইটুক, তাহলে আমরা এটা ক্লিয়ার বের করলাম। এই যে এই প্রথম লাইন থেকে এইটুক বের করছিলাম। এখন বলছে কি লিকুইড কনসেন্ট্রেশন ইজ 50 পাউন্ডস, ঠিক আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পার গ্যালন। তার মানে 1 গ্যালনের পদ্যমান কত হবে? তাহলে হাউ মেনি গ্যালনস অফ স্প্রে ইজ রিকোয়ার্ড ফর 10 একরের জন্য আর কি। তাহলে এটা জাস্ট সিম্পল গুণ আর কি, আর কিছুই না। 1 গ্যালনে লাগে কত? আমরা এখানে 3 পয়েন্ট পেলাম। 1 গ্যালন 1 গ্যালনে তোমার লাগতেছে হলো 1.5 পাউন্ড লাগে 1 গ্যালনে, তাহলে হচ্ছে আমাদের 3.3 পাউন্ড লাগবে কত গ্যালন? হ্যাঁ 3.3 স্যার এটা 1.5 পাউন্ডটা বামে। ও আচ্ছা সরি স্যার উল্টা হয়ে যাবে। হ্যাঁ 1.5 এখানে 1.5 লাগতেছে হলো 1 গ্যালনে নাকি? 1 গ্যালনে স্যার। হ্যাঁ তাহলে এই যে 3.3 এখন কত আসে দেখো, প্রায় 2 এর উপরে মনে হয় যাবে একটু। 2 পয়েন্ট কত আসে? 2 পয়েন্ট কত? 2.2। হ্যাঁ জাস্ট এই যে এত গ্যালন শেষ। এবার তো বলেই দিছি যে টু ট্রিট 10 একর, এটা তো আমরা আগেই হিসাব করে ফেললাম। জাস্ট সিম্পল আর কিছু। এটা অনেকে মানে এটা একটা চালাকি বা একটু ট্রিক খাটাও, মানে অঙ্ক অনেকে সাইজ দেখে খুব ভয় পেয়ে যায়, তারপরে এটা ব্যাস লাগা যায়। এই জন্য কিন্তু কোনো অঙ্ক মাত্র 2 লাইনই পড়লেই সেটা শেষ হয়ে যায়। এটা আর করব না, এটা আরো অঙ্ক, প্রচুর অঙ্ক আছে। আমরা এই যে লাস্টেরটা করে এগুলো সব অঙ্ক 16, 17 তোমরা এটা একটু দেখো। এই যে লাস্ট আমরা যেটা শেষ করে দিই, বাকিগুলো ওগুলো তোমরা ইজিলি পারবা। 17 নম্বর অঙ্কটা দেখো, এখানে একটু নতুন মানে একটু তথ্য আছে। কারণ 17 নম্বর অঙ্কের এই যে 16 এবং 17 মধ্যে, ঠিক আছে, এই জিনিসগুলা একই, এই পর্যন্ত একই, এই জিনিস এবং এই পর্যন্ত একই থাকে। বাকি আমাদের প্যাচ লাগবে একটু এইখানে, তোমাদের দেখো এইটাও একটু চিন্তা করতে হবে। ঠিক আছে,
এখানে তোমরা একটু কনফিউশন যাদের না হয়, দেখো 80 লিটার ডাইমেথোয়েট 40 ইসি ইজ টু বি প্রিপেয়ার্ড, এইটা হলো বাজারের প্রিপেয়ার্ড কন্ট্রোল বিনের ক্ষেত্রে, এবং এটার কনসেন্ট্রেশন হবে এত 0.06%। ঠিক আছে, তাহলে এই যে হাউ মেনি ml অফ ডাইমেথোয়েট উইল বি রিকোয়ার্ড ফর দ্য স্প্রে ভলিউম, জাস্ট স্প্রে ভলিউম কতটুকু লাগবে আর কি। তাহলে এটা সূত্র কিন্তু সেই V1S1 এরই সূত্র নাকি? হ্যাঁ স্যার। দেখো তো কত আসে, হাউ মেনি ডাইমেল অফ উত্তর জাস্ট এটা এতটুকু লাগবে V1 সরি হাউ মেনি ডাইমেথড, তার মানে হলো এই যে এইটা ভলিউমটা, তাহলে V1 সমান সমান V2 S2 ডিভাইডেড বাই S1। এখন এখানে V1 কত লাস্টে বলা হচ্ছে 80 স্যার, 80 লিটার, কিন্তু এখানে আবার এখানে বলে দিয়েছে যে হাউ মেনি ml, যখন তোমার তার মানে তোমাকে এটা 1000 দিয়ে গুণ করতে হবে স্যার। হ্যাঁ 1000 দিয়ে গুণ করতে হবে। আর এই যে ফাইনালের কনসেন্ট্রেশন কত 06.06 ডিভাইডেড বাই S1 হলো স্যার 40.4 জি স্যার। দেখো তো কত আসে, 8000 গুণ 0.06 ভাগ 0.4 120 120 সরি। স্যার এখানে এই ক্ষেত্রে আমরা 0.4 ধরলাম কেন? আগের অঙ্কে তো সরাসরি 40% ধরেছিলাম। 40 হবে না স্যার, স্যার 40 ধরলে 120 আসে। 40 হবে ওটা। এইটা নিয়ে কনফিউশন, 40 হবে না স্যার 0.4 হবে। স্যার উপরেরটাও তো পার্সেন্টেজে রাখতে হবে স্যার, নিচেরটা যেহেতু পার্সেন্টেজ আছে। হ্যাঁ তাহলে এখানে পার্সেন্টেজ 0.06% কেও 100 দ্বারা তো ভাগ দিতে হবে। হ্যাঁ এখানে যেহেতু পার্সেন্টেজ বলা আছে পার্সেন্ট, এটা পার্সেন্ট তো, আর এটা হলো 40 ইমার্জিবল কনসেন্ট্রেটটা পার্সেন্টে রাখতে হবে স্যার, 40% হিসেবে যেহেতু 0.06% এ আছে। তুমি যদি এইটাকে পার্সেন্ট ধরো তাহলে এটাকে পার্সেন্ট, এইখানে আবার একটা 100 আসে, আমরা ওইটাকে ওভারকাম করার জন্যই জাস্ট সিম্পলি এই সরি এইটাকে এইখানে এইভাবে ধরে নিছি। তুমি দেখো আমাদের ফর্মুলাটা তোমরা যদি একটু দেখো মাথার ভিতরে যদি কনফিউশন না হয়, আমাদের শুরুর দিকে একটু যাও সূত্রটা ক্ষেত্রে সিম্পল, আমি যে সূত্রগুলো তোমাদেরকে দেখাইলাম, এই যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেখো জাস্ট সিম্পল বলা হচ্ছে, এই যে এখানে কিন্তু পার্সেন্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কত পার্সেন্ট আছে, এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন মিক্সচার এইটা, আর এখানে পার্সেন্ট। তোমরা জাস্ট এই যে এইভাবে যদি বের করে আমাদের আর ওভাবে যেতে হবে না আর কি, V1S1 এর সূত্রতে সেই পার্সপেক্টিভেই খালি এখানে তোমার 1200 আসে। তোমার দুইটা তো ইকুইভ্যালেন্ট করতে হবে, ইকুইভ্যালেন্ট করার জন্যই কিন্তু তোমার এই 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 অঙ্কটা এইভাবে করা হয়েছে। স্যার আগের অঙ্কে যেমন আমরা করলাম স্যার, ওখানে 60 যেটা ছিল স্যার ওটাকে ওটা তো 60 তে ওইভাবে রেখেই স্যার পার্সেন্ট হিসেবে রাখা হয়েছিল স্যার, যেহেতু আমাদের এখানে 0.06 যেহেতু পার্সেন্টে আছে, অবশ্যই ইমার্জিবল কনসেন্ট্রেটটা ওইভাবে রাখতে হবে স্যার। হ্যাঁ ওইভাবেই রাখতে হবে স্যার, এখানে 40%ই হবে স্যার। 40% হলে কত আসে নিলে দেখো, স্যার 0.4 নিলে স্যার 0.06 কে আবার 100 দ্বারা ভাগ করতে হবে। 40% হলে স্যার 120 হবে। 40 40 হবে জি স্যার, 40 হবে স্যার, শুধু 40 হবে স্যার। ওকে ওকে দাঁড়াও ভাই, 120 আসে স্যার। হ্যাঁ স্যার 10 নম্বর অঙ্কটাও এরকম ছিল প্রায়, কিন্তু আমরা সেখানেও স্যার এরকম মানে হোলটাকে পার্সেন্ট হিসেবে ধরেছিলাম। এখানে কত আসে দেখো আগে, এইটুকে কত আসে গুণ 0.06 ভাগ 40, হ্যাঁ ভাগ
উত্তরটা হলো 40, সরি 40 হবে, হ্যাঁ জি স্যার 40 তে কতটা, তাহলে আমাদের 120 আসবে স্যার 120 ml। ক্লিয়ার কিনা এইটুকু? আমার একটু কনফিউশন ছিল। ওকে, তাহলে আমরা জাস্ট সিম্পল ক্লিয়ার কি কইলাম যে আমাদের এই যে 0.06% কনসেন্ট্রেশন তৈরি করতে আমাদের আলটিমেটলি ডাইমেথোয়েট বাজারে যেটা আছে সেটা এই 80 লিটার ভলিউম বানাইতে লাগবে কতটুকু? 100। এখন যখন তুমি রিয়েল করতে যাবা, রিয়ালিটি যখন একেবারে মানে বাজার যখন কিনে তুমি ফার্মার হোক বা তুমি যখন তোমার খেতে ইউজ করবা, তখন তুমি আসলে জিনিসটা কি করবা? তখন কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে যে তুমি 80 লিটার কিন্তু পানি নিবা, 80 লিটার পানি নিবা নাকি তার সাথে প্লাস এইটা দিবা নাকি? স্যার টোটালটা মিলাই 80 লিটার নিব না স্যার? হ্যাঁ, টোটালটা মিলাই 80, সেটাই কিন্তু পয়েন্ট। যার কারণে 120 ml দিলে আমাদের রিয়ালিটি কিন্তু যখন ল্যাবে আমরা কাজ করবো আসলে আমাদের কিন্তু তখন একটু কনসেন্ট্রেশন কমে যাবে, একেবারে খুব মাইনিউট যদিও হয়। সো তোমাকে আসলে তখন যেটা করতে হবে এই যে 80,000 ml থেকে 120 বাদ দিয়ে 120 ml বাদ দিয়ে যে পানিটা থাকবে সেই পানিটা নিয়ে তার সাথে ইনসেক্টিসাইড এটাকে মিক্স করে দিয়া টোটাল ভলিউম 80 লিটার হবে। তখনই আমরা কিন্তু কনসেন্ট্রেশন এই যে 0.06 হবে। না হলে যদি এটা আমরা এখানে এইভাবে দেই তখন কিন্তু কনসেন্ট্রেশন আবার বেড়ে যাবে, যেহেতু এটা পানির পরিমাণটা আমরা বাড়াই দিলাম আর কি। ওকে, আচ্ছা এখন তাহলে এই পর্যন্ত হলো। এখন পরের অঙ্কটা তুমি দেখো, এইটা আমাদের জন্য একটু নতুন এবং এইটা আমরা একটু কি করব বলো? আগের পার্টটা বুঝিনি, মানে একটু যদি আরেকবার বলতেন। কোন পার্টটা? মানে স্যার হচ্ছে ওই যে বাদ দেওয়ার কথা যেন স্যার কি বললেন? না মানে আমি সেটাই তো বললাম, তুমি বাজার থেকে এই যে বোতলে কিনে নিয়ে আসলা, এইটাই তোমার হলো কি ডাইমেথোয়েট, তাই না? ডাইমেথোয়েট, এই যে ডাইমেথোয়েট কি 40 EC। আমি এখন আমার হিসাব করে পাইলাম এইটা কতটুকু নেওয়া লাগবে? 120 ml। এখন আমাকে বলতেছে কি যে আমাকে বালতির ভিতরে নিয়ে আমাকে ফাইনাল এই যে এরিয়ার জন্য যে এরিয়াই আপনার কেন আমাকে এখানে লাগতেছে হলো 80 কত লিটার সলিউশন বানাইতে হতেছে বা 80,000। এখন কি আমি আগে কি করব? আমরা ল্যাবে যেভাবে সলিউশন বানাই আমরা আগে কি করি? আমরা কিন্তু যেটা করি সব সময় এই যে আমরা যেটা করি এই যে বালতি বা বিকার নিয়ে এর ভিতরে আগে এইটা দিয়া দেই, তাই না? আগে এটা দেই, তারপরে ধরো 80 যদি হিসাব করি 80 হলো, তাহলে এই যে এখানে এই দাগ পর্যন্ত যদি তোমার 80 হয় 80 হয়, তাহলে আমরা এরপরে এর সাথে এই যে পানি বা সলভেন্ট যেটা দেই যাতে একেবারে 80 এই পর্যন্ত আসে। তাহলে তুমি পানি বা বাইরে থেকে কতটুকু অ্যাড করতেছো? তোমার এখানে তো টোটাল লাগতেছে 80 লিটার না? ৭৯,৮৮০ ml স্যার। হ্যাঁ 880 ml। তাহলে তুমি কিন্তু পানি তখন তুমি তো আসলে অ্যাড করবা কতটুকু? ওই যেটা তুমি ইনসেক্টিসাইড পাইলা সেটা বাদ দিয়েই তো তোমার তখন আসবে কত? 79,880 ml। এই আমি এই কথাটাই বলছি তোমাকে, তখন আসলে সলভেন্ট লাগবে তোমার এইটা। আর তুমি যদি পানি এর ভিতরে মিশিয়ে দাও এই একা সরাসরি তার ভিতরে যদি এটা ঢেলে দাও তাহলে তো তোমার তখন কনসেন্ট্রেশন পানির পরিমাণ বেড়ে গেল, তখন কিন্তু তোমার এই যে ফাইনাল কনসেন্ট্রেশন 0.06 এইটা তোমার থাকবে না। ওকে, এই কথাটাই ওখানে বলা হয়েছে। আচ্ছা এখন আমাদের পরবর্তীতে দেখো কি বলছে যে হাউ মাচ ইনসেক্টিসাইড উইল বি রিকোয়ার্ড পার স্প্রে লোড। এই যে স্প্রেয়ার ক্যাপাসিটি ইজ 10 লিটার। এখন আমরা এই যে 80 লিটার বানাবো, আমাদের 10 হেক্টর বা 5 হেক্টর যেটাই ল্যান্ড থাকুক, আমাকে তো পুরো এরিয়াটা স্প্রে করতে হবে। এখন আমরা যখন স্প্রে দিয়ে মেশিন করব সেই স্প্রেয়ারে একবারে কত লিটার অ্যাপ্লাই করতে পারে? 10 লিটার। তাহলে মানে একবারে যত লিটার অ্যাপ্লাই করতে পারে সেইটাকেই বলা হয় স্প্রে লোড আর কি, ফার্মার মানে লেবার যে ইউজ করবে। তাহলে তোমাকে জাস্ট জিজ্ঞেস করছে যে তাহলে এইটা অ্যাপ্লাই করতে কয়বার স্প্রে লোড লাগবে, তাহলে আমার টোটাল ভলিউম 80 ডিভাইডেড বাই 10, সো 8, সো দ্যাট ইজ ইওর 8। এইটাই হলো তোমার স্প্রে লোড, মানে কয়বার তোমার লোড নেওয়া লাগতেছে আর কি, কয়বার তুমি মানে একবার 80 লিটার স্প্রে করতে তোমাকে কয়বার স্প্রেটা ব্যবহার করতে। তোমার যদি
স্প্রেয়ারের ক্যাপাসিটি 80 লিটার থাকে তাহলে তোমাকে একবারই শেষ, কারণ অত বড় মেশিন থাকলে সাধারণত 80 লিটার কিন্তু ভেরি বিগ মেশিন, তোমাকে ট্রাক্টর বা অন্য কিছু লাগে, কিন্তু নর্মালি যেটা পিঠে নিয়ে ব্যবহার করে সেগুলো 10-12 এরকম থাকে, এবং এইখানে যেটা তোমাকে বলে দিছে যে 10 লিটার, সেই হিসাবে তোমাকে বলছে কি তো কয়বার তোমাকে লোড নেওয়া লাগবে আর কি। স্যার এখানে তো বলছে ইনসেক্টিসাইডের পরিমাণের কথা, লোডের কথা তো বলা হয় না স্যার, মানে কতবার, হ্যাঁ হাউ মাচ ইনসেক্টিসাইড, এখানে তো স্যার হাউ মেনি টাইমস তো বলা নাই। হ্যাঁ স্যার আমাদের যেটা আমরা না 120 ঠিকই আছে ঠিকই আছে, সেটা তো আমার যাই নাই, আমি অতদূর পর্যন্ত তো যাই নাই, তো এখনো অতদূর পর্যন্ত যাই নাই আমি, ঠিক আছে। এখন বলছে যে হাউ মাচ ইনসেক্টিসাইড উইল বি ইন স্প্রে লোড, স্প্রে লোড, তাহলে তোমার এই 8 বার 8টা লোড নেওয়া লাগতেছে নাকি, কিন্তু তোমার ইনসেক্টিসাইড তোমার পাইলাম আমরা কত 120 স্যার 120, তাহলে এই যে পার লোডে কত, তাহলে তখন এই যে 120 ডিভাইডেড বাই 8 সমান সমান 15 আর কি, 15 স্যার 15 ml পার লোডে, অর্থাৎ তুমি 15 লোডে 15 ml পার লোডে অ্যাপ্লাই করতেছো। আমরা তাহলে ওইটা না বের করলে তো ওইটা আমরা বের করতে পারতেছি না আর কি। স্যার প্রথমে 15 ml দিয়ে দিব, তারপরে হচ্ছে ওই যে 985 ml পানি দিব স্যার, তাই তো? না 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 ওইটা দেওয়া তো তুমি তো আগেই বানাই নিতেছো, এইটা তোমাকে হিসাব ক্যালকুলেশন করার জন্য ই করতেছে। হ্যাঁ আসসালাম, হ্যাঁ বলো, আমি এই তোমার মেইল পাইছি, দেখছি, আমি একটু দেখি, ক্লাস নিতেছি তো আমি, তুমি কি পরে এই রেজাল্ট ডিসকাশন মডিফাই করছো? না তোমাকে পরে মডিফাই করতে বললাম না, ওই যে ম্যাটেরিয়াল মেথডস থেকে ট্রান্সফার করছ, ওইটা কি পাঠাই দিছো? দাও পাঠাই দাও, তার দুইটা একসাথে করে দেব। দুপুরের পরে, এখন ক্লাস চলতেছে, ঠিক আছে ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা? স্যার আমি বলতেছিলাম যে স্যার ওই যে আমরা যখন 10 লিটারের একটা ইয়াতে নিব, স্প্রে লোডের মধ্যে নিব স্যার, তখন তো আমরা টোটাল 80 লিটারটা বানাই নিতেছি না স্যার, আমরা এই যে 15 ml টা দিয়ে নিব ইসের মধ্যে স্যার। না না তুমি সেটা তোমার যদি 80 লিটারের পাত্র না থাকে তুমি তাই করবা, তুমি তো তাই করবা। তোমার যদি 80 লিটারের একটা ট্যাঙ্ক থাকে, তুমি 80 লিটার বানাই নিয়ে সেখান থেকে তুমি 10 লিটার করে তুমি 8 বারে ব্যবহার করো, সেটাও করতে পারো। ওইটা অথবা তুমি ওই যে 15 ml নিয়ে তখন তুমি একবারে 15 নিলাম, তারপর তাহলে বাকি এখানে 10, তাহলে মানে ওইটা নিয়ে এইভাবে মিক্সিং করে তুমি আমি 8 বারে ব্যবহার করতে পারি। ইটস আপ টু ইউ। এটাই বলতেছিলাম স্যার। হ্যাঁ এটা তুমি তোমার মতো, এখানে আমার কিছু বলার নাই, এটা তুমি যেভাবে অ্যাডজাস্ট করো আর কি, ঠিক আছে। এইটাই আমাদের, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে এইটুকুই। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা তো স্প্রে লোডের ওইখানে, বুঝি নাই স্যার। হ্যাঁ স্প্রে লোডের কি স্যার হচ্ছে আমরা তো স্প্রেয়ার ক্যাপাসিটির ওখানে বলা আছে 10 লিটার, তো আমরা যখন ফার্স্টেই মানে আমাদের তো 80 লিটারই দিতে হবে, তাহলে তো স্যার 80/10 করলেই অ্যান্সার হয়, তাহলে তো 120 লিটারের আবার মানে কেন এটা বের করতে হইতেছে ওটা বুঝতেছি না। না তুমি 10 লিটার তো তোমার সলিউশন বানাবা, ঠিক আছে মানলাম, একবারে তুমি 10 লিটার তুমি ব্যবহার করো, কিন্তু 10 লিটার তুমি ওর ভিতরে 10 লিটার সলিউশনে তোমার ইনসেক্টিসাইড কতটুকু লাগবে? 10 লিটার সলিউশনে তুমি ইনসেক্টিসাইড কতটুকু লাগবে? 10 লিটার পানি স্প্রে করে দিবা সরাসরি? না স্যার, সাথে ইনসেক্টিসাইড দিতে হবে। হ্যাঁ ইনসেক্টিসাইড মিলাইয়াই তো তোমার সাথে 10 লিটার, তার মানে 10,000 ml, এখানে 10 ওখানে 15 ml আসতো, তার মানে 10,000 থেকে ওই 15 ভাগ দিয়ে অতটুকু মিশাইয়াই কিন্তু তোমাকে স্প্রে করতে হবে আর কি। সেই কারণে তুমি 80 লিটার আগে বানাইয়া সেখান থেকে 10 লিটার করে নিয়ে 8 বারও স্প্রে করতে পারো, অথবা 10 লিটারে যে 15 লাগতেছে 15 নিয়ে তার সাথে আবার 10 লিটারের সাথে মিশাইয়া ওই যেভাবে বানাইলা মাইনাস করে ততটুকু পানি মিশাইয়া 8 বার এই প্রক্রিয়া করে তারপর তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। ইটস আপ টু ইউ, ঠিক আছে।
ওকে, যদি ক্লাস আমাদের সময় শেষের দিকে আমরা মনে হয় আর নাই, তো যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাদের যোগাযোগ করলে হবে, বাট এই অঙ্কগুলো তোমাদের করে ফেলতে হবে। এরপরে তোমাদের কৃষ্ণা ম্যাডাম নিবে বোধহয় প্ল্যান্ট প্রোটেকশন ইকুইপমেন্টস, আগামী বৃহস্পতিবার না যেদিন তোমাদের ক্লাসটা থাকে সেই দিন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার সাথে মেইলে যোগাযোগ করলেই হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা।